আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি আজকে এটা নিয়ে আলোচনা করবো না কোনোভাবে, জাস্ট আমি একটা ক্যাম্পেইন করতেছি তো এই জন্য একটু দেখাচ্ছিলাম। লাস্ট ক্লাসটা হয়েছিল ওই যে ব্লক টু ভয়েস, ওইটা তো মাঝখানে কি আপনাদের ক্লাস গ্যাপ ছিল? মাঝখানে ক্লাস গ্যাপ ছিল না? জি ভাই। এই জন্য আমি তারিখ ক্লাস 25 তারিখ আলোচনা করেছিলাম, এরপর অনেক কোনো একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হয়নি। দেখেন, যে কোনো একটা কাজ করতে গেলে সবার আগে যেটা সবচেয়ে বেশি জরুরি, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জরুরি, তা হচ্ছে কন্টেন্ট তৈরি করা। বুঝতে পারছেন? আমি তো কথা বলে নিই, আমি আবার যখন আমার টপিকে ফার্দার স্ক্রিনে শেয়ার করব। কন্টেন্ট ব্যতীত আপনি যে কোনো কাজ, ডিজিটাল মার্কেটিং যে কোনো সেক্টরের কাজ হচ্ছে, ইমেল মার্কেটিং হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, এসইও হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, যে কোনো কাজ আপনি কোনো কাজই করতে পারবেন না যদি আপনার কন্টেন্ট না থাকে। কন্টেন্ট একটা ইমেজ হতে পারে, ভিডিও, অডিও, এগুলো কন্টেন্ট হতে পারে। কিন্তু অনেকে ফেসবুক ম্যানেজার নিয়োগ করে শুধুমাত্র আপনার ফেসবুকে বা টুইটার বা ইনস্টাগ্রামে কন্টেন্ট লেখার জন্য। বুঝছেন? অনেক ধরনের ইয়ে আছে। তো আমরা এখান থেকে যদি কন্টেন্টের বিষয়টা নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন। ভাইয়া প্রোডাক্ট ডেসক্রিপশনের এই কন্টেন্ট গুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম শুধুমাত্র সম্ভবত কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। টেক্সট, আমি আর্টিকেল বলি, সহজ কথা যদি বলতে, আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কিন্তু আর্টিকেলের মধ্যে অনেক ধরনের আছে। একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল হতে পারে, কোনো একটা ব্লগ হতে পারে, ব্লগও কিন্তু একটা আর্টিকেল। এরপরে আপনি ট্রাভেল আর্টিকেল হতে পারে, হেলথ আর্টিকেল হতে পারে, এটা ভেরিয়েশন আছে। আমি জাস্ট আপনাকে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। রিভিউর জন্য আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন কালেক্ট করে আপনাকে রিভিউগুলো লিখতে হবে। এটা আলাদা করে দেখানোর বা শেখানোর মতো কোনো কিছু নাই। আর আর্টিকেল জিনিসটা হচ্ছে কি একটা জন্মগতভাবে শিক্ষা, বা এটা হচ্ছে কি আপনি যখন এডুকেশন ইয়েটা অ্যাচিভ করবেন, তখন আস্তে আস্তে আপনাকে আর্টিকেল লেখাটা শিখতে হবে। এটা হচ্ছে নিজের নিজ থেকে শিক্ষা, একটা শিক্ষা, স্বশিক্ষা যেটাকে আমরা বলি। এটাকে আসলে শেখানোর কোনো কিছুই আপনি পাবেন না। আপনি যদি আমরা শুধুমাত্র ব্লগ কন্টেন্টটা আমরা বিভিন্ন সফটওয়্যারের থ্রুতে বা নিজের থ্রুতে লিখতে পারি, কিন্তু আপনি যদি মনে করেন প্রোডাক্ট রিভিউ লেখার জন্য কোনো টুলস আছে কিনা, কোনো টুলস প্রোডাক্ট রিভিউ লিখতে পারে না। আপনাকে প্রোডাক্ট রিভিউটা ম্যানুয়ালি লিখতে হবে। প্রথমে ওই প্রোডাক্টের উপর বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন কালেক্ট করে এবার আপনাকে প্রোডাক্ট রিভিউ লিখতে হবে। আমি যদি জাস্ট আপনাকে একটা হিন্টস দেই, ধরুন আপনার বায়ার বললো আমার একটা শ্যাম্পু আছে, তুমি এই শ্যাম্পুর উপর একটা ব্লগ লিখে দাও। একটা হচ্ছে ব্লগ লিখে দেওয়া, আর একটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ লিখে দেওয়া। দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু প্রোডাক্টের জন্য কন্টেন্ট। ভালোভাবে খেয়াল রাখবে, দুইটা কিন্তু প্রোডাক্টের জন্য কন্টেন্ট। তো
আপনারা একটু যদি খেয়াল করেন, আপনারা অ্যামাজন বা কি বলবো দারাজ বা আলিবাবা, আলি এক্সপ্রেস যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে দেখবেন ওই প্রোডাক্ট সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকে। প্রোডাক্ট ডিসক্রিপশন গুলো ছোট ছোট হয়, এটা 250 ওয়াটের মধ্যে হয়ে যায়। তখন প্রোডাক্টের কি কি এখানে গুণাবলী আছে সেগুলো তুলে আনা হয়। এখন এক একটা প্রোডাক্টের গুণাবলী এক এক রকম। এটা তো আসলে শেখানোর এখানে কিছু নেই। আপনি নিজেই বলেন এখানে শেখানোর কিছু আছে কি? আপনার প্রোডাক্টের মধ্যে কি কি গুণাবলী আছে, এটা যদি শ্যাম্পু হয় এটা মাথায় দিলে কি কি উপকার হবে, হ্যাঁ অন্যান্য শ্যাম্পু গুলোর থেকে এটা কেন একটু ডিফারেন্ট, এই জিনিসটাকে আপনাকে তুলে আনতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ইনফরমেটিভ, এখানে অন্য কিছু লেখার কোনো সুযোগ নাই। আপনি দেখেন দারাজ যে অ্যামাজনে যখন যাবেন, যখন কোনো একটা প্রোডাক্ট ডিসক্রিপশন দেখবেন, সেখানে কিন্তু ক্রিয়েটিভনেস দেখানোর কোনো সুযোগ আছে? প্রোডাক্টের ডিটেলসটা দিয়ে দেবে। যদি একটা মোবাইল ফোন হয়, সেই মোবাইল ফোনটার ব্যাটারি অ্যাম্পিয়ার কত, ক্যামেরা সেন্সর কি আছে, ক্যামেরা ফ্রন্ট কত, ব্যাক কত, ঠিক আছে, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয়, ডিসপ্লেতে কি ব্যবহার করা হয়েছে, এগুলো কোম্পানি আগে থেকেই তৈরি করে রাখছে। প্লাস আপনাকে লিখতে হবে এটা 64 জিবি যদি ক্যামেরা হয়, ফর এক্সাম্পল 64 মেগাবাইটের ক্যামেরা, তো 64 মেগাবাইট ক্যামেরাটা দিয়ে আপনি কি করতে পারতেছেন, ছবি স্টুডেন্ট ক্লিয়ার হবে। সবগুলোতে এই প্রোডাক্ট রিভিউ গুলো প্রায় একই রকম। এখানে আলাদা করে এক্সপ্লেন করার মতো খুব একটা জিনিস নাই, আলাদা করে ক্রেডিবিলিটি দেখানোর মতো খুব একটা কিছু নাই। যে প্রশ্নটা করছেন আপনি বুঝতে পারছেন এখানে? জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন সেই প্রোডাক্টটা দিয়ে আপনি ব্লগ লিখতে পারবেন। ব্লগ মানে ধরুন আপনাকে বলা হলো যে আপনি একটা শ্যাম্পুর জন্য একটা ব্লগ লিখে সেটাকে ব্লগের মধ্যে এমন ব্লগটা এমন ভাবে লিখবেন যাতে করে শ্যাম্পুটা পাবলিসিটি হয়। তাহলে শ্যাম্পু মানুষ কোথায় কিসের জন্য ইউজ করে? চুলের যত্নে ইউজ করে। তাহলে চুলের বিষয়ে বা আপনার কোন একটা টপিক নিয়ে আপনাকে লিখতে হবে, বা চুলের যত্ন কিভাবে নেওয়া যায়, বা চুল পড়া কিভাবে রোধ করা যায়, খুশকি কিভাবে রোধ করা যায়, এই ধরনের একটা প্রবলেম আপনাকে আগে তৈরি করতে হবে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের টিভি চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেল না, ওয়ার্ল্ড ওয়াইড টিভি চ্যানেলগুলোতে অ্যাড যখন দেওয়া হয়, অ্যাডের মধ্যে কিন্তু অ্যাড শুরু হয় কি দিয়ে? খেয়াল করেন তো, প্রবলেম দিয়ে কিন্তু শুরু হয়। খেয়াল করে দেখেন, মনে করার চেষ্টা করেন, আপনি যতগুলো অ্যাড দেখেন, অ্যাড গুলো কিন্তু প্রবলেম দিয়ে শুরু হয়। করছেন, মনে করছেন? দেখেন বেশিরভাগ অ্যাডে কিন্তু শুরু হয়, কিছু কিছু অ্যাড আছে বর্তমানে এগুলোর কোনো আগামাথা নাই। আগামাথা নাই আমি এটা এই জন্যই বললাম, এই অ্যাড গুলো একটা ইমোশনাল কাহিনী দেখিয়ে শেষের দিকে লিখে দেয় আপনার বাসায় গ্রামীণ ফোন। তো ওই কান্নাকাটির সাথে গ্রামীণ ফোনের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি করে মানুষকে একটা ইমোশনালি সেন্টিমেন্ট, মানুষের ইমোশনাল সেন্টিমেন্টটুকু তারা নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে ভিন্ন কথা, ওটা হচ্ছে ভিন্ন। ঠিক আছে, একটা মিনিট। হ্যালো, নমস্কার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম, আমি তো ক্লাস নিচ্ছি, তো আমি তো ক্লাস নিচ্ছি। না না না, আমি তো আমাকে এখানে ক্লাস দিচ্ছে না, 16টা কম্বাইন গেছে, এখানে ক্লাস নিচ্ছি তো আমি। ওহো, না না, জানি তো ওখানে আমার এখানে ক্লাস আছে, তো সীমাবদ্ধ একটু আগে আমার ক্লাস থেকে বেরোই। যখন কোনো একটা কেউ ব্লগ লিখে, তখন সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা প্রবলেম। যেমন আপনি যদি শ্যাম্পু নিয়ে কোনো একটা জিনিস, শ্যাম্পুকে পাবলিসিটি করবেন, এই জিনিসটাকে বেস করে যদি আপনি কন্টেন্ট লিখতে চান, আপনার মাথায় সবার আগে একটা প্রবলেম নিয়ে আসতে হবে যে শ্যাম্পুটা ইউজ হয় হচ্ছে চুলের একটা আপনাকে প্রবলেম নিয়ে লিখতে হবে, এবং প্রবলেমটা লিখবেন, লেখার পর্যায়ে এমন ভাবে লিখবেন যাতে করে আপনি যে শ্যাম্পুটার কথা বলছেন সেই শ্যাম্পুটা এই প্রবলেমটা সলভ করতে পারবে। এই জিনিসটাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যত সুন্দর করে প্রবলেমটা তুলে ধরতে পারবেন, তত কিন্তু আপনার প্রোডাক্টটা বেশি সেল হবে। ক্লিয়ার আছেন? জি ভাইয়া, জি। ওকে, আর তো কোনো প্রশ্ন নেই? আমাদের টিভির যে অ্যাড গুলো দেয়, টিভির অ্যাড গুলো কিন্তু মার্কেটিং, তাই না? এটা ডিজিটালি করতেছে, তাই না? সেটা ডিজিটাল মার্কেটিং এর অংশের মধ্যে পড়বে। আপনারা তাদেরকে খেয়াল করবেন, এরা কিন্তু
আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট, কারণ তাদের কিন্তু আলাদা গবেষণা টিম আছে যে আসলে কি করা যায়, মানুষের ব্রেনটাকে কিভাবে ইয়ে করা যায়। এখন বর্তমানে ট্রেডিশন চলতেছে দুইটা, একটা হচ্ছে হয় ভয় লাগাও না ইমোশনাল করো, দুইটা ট্রেন্ড কিন্তু চলতেছে। খেয়াল করে দেখিয়েন আপনারা, ট্রেন্ড আছে দুইটা, একটা হচ্ছে ভয় লাগাইতে হবে অথবা যে এটা হবে এটা হবে না হলে শেষ, আপনি শুধুমাত্র আপনার শরীর থেকে দুর্গন্ধ যাবে শুধুমাত্র এটা দিলে, না হলে যাবে না, আপনার আশেপাশে কেউ আসবে না, বুঝছেন। আর এটা হচ্ছে ইমোশনাল, একদম কান্নাকাটি করাই ফেলবে। এই দুটা জিনিস দিয়ে মানুষ কিন্তু এখন তার প্রোডাক্ট গুলোকে সেল করছে। যেহেতু আমরা আমাদেরও প্রোডাক্ট আছে, যেমন আমরা যে পাবলিসিটি গুলো করছি, হ্যাঁ, সেই পাবলিসিটি গুলো কিন্তু একটা, আমরা যে পাবলিসিটি করতেছি না, আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে লিখতেছি না, এটাও কিন্তু একটা অ্যাডের মতো। আমাকেও চিন্তা করতে হবে, আমাকেও ইমোশনাল জিনিসটা নিয়ে আসতে হবে। অনলাইনে আসলে ইমোশনাল জিনিসটা আসলে খুব একটা ভ্যালু হবে না। এখানে সবচেয়ে ভ্যালু হবে আপনার যদি প্রবলেম থাকে খুব সুন্দর করে দেন আপনার এটা বেটার রেজাল্ট পাবে। তো যেহেতু আমাদের কন্টেন্টটা রেডি হয়েছে, আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এসইও নিয়ে আমরা কাজ করব। এসইও পর আমরা সোশ্যাল মিডিয়া থেকে যাবো আস্তে আস্তে করে। যেহেতু আপনারা এগুলো নিয়ে আগেও শিখেছেন, তো আমি খুব বেশি সময় দিয়ে এগুলো নিয়ে আলোচনা করবো, আমি একটু দ্রুত যাবো, ঠিক আছে? এটা কি তার লেগে হয়, এটা আমার একটা দুর্বল সাইড, তুমি তো হইলে পরে এটা নিয়ে আমি একটু চিন্তা করি, যদি আমার দুর্বল আর তুমি দুর্বল যদি আপনারা চান, যদি আপনাদের যদি বলেন যে না আমাদের এসইও ভালোভাবে জানা আছে, ওকে, দেন আমি এটা স্কিপ করে যাবো। জি না ভাইয়া, আমার এটা খুবই জানা লাগবে। বলেন ভাইয়া বলছি এসইও শিখতে হবে ভাই। বাকিটা বলেন। এটা অলমোস্ট সবারই ভাই, সবাই হ্যাঁ, আলোচনা করেন, নিয়েই করেন আলোচনা। জি ভাই, আপনি আলোচনা দুইভাবে করা যাবে। ভাইয়া শুরু থেকে করুন ভাইয়া, আমরা নতুন মনে করে করেন। একটা হচ্ছে কি আলোচনা, ওকে, একটা হচ্ছে আলোচনা করা যাবে দুইভাবে। একটা হচ্ছে আমি আলোচনা করব, আপনারা কিছু জানেন এটা ভেবে আলোচনা করব, এটা এক ধরনের আলোচনা। আপনারা কিছুই জানেন না এটা ধরে আলোচনা করাটা, এটা আরেক ধরনের আলোচনা। ভাইয়া কিছুই জানি না, এটা ধরে আলোচনা করেন ভাইয়া। বাট টুকটাক কিছু তো আমরা জানি, এত সম্পর্কে অফ পেজ অন পেজ, তারপরে টুকটাক ব্যাপার তো কিছু জানি। হ্যাঁ, এখন কিভাবে কাজ করলে আসলে আর্নিং করা যাবে বা একটা সাইটকে পুরোপুরি র্যাঙ্কিং এ নিয়ে আসা যাবে, ওই ব্যাপারে আপনি হচ্ছে যে স্টেপ দিতে পারেন আমাদেরকে, বা আমাদেরকে সবাইকে কিছু টাস্কও দিয়ে দিতে পারেন যে আমরা একটা একটা করে নিয়ে কাজ করলাম, কোন একটা সাইটকে আপনার হচ্ছে র্যাঙ্কিং করে দিলাম সবাই মিলে। হ্যাঁ, আপনি পারেন, সবাই তো পারেন। আমি মার্কেট প্লেস থেকে আমি ঠিক আছে আমি আলোচনা করছি। যদি মনে করেন যে আমার আলোচনাটা আপনারা সবাই জানেন, আমি ফর এক্সাম্পল একটা টপিক নিয়ে আলোচনা করছি, যদি মনে করেন যে না এটা আমরা সবাই তো পারি, এটা তখন আমি ওই আলোচনাটা স্কিপ করে দাদা আমি ক্লাস করছি, এখন খেলবো না, ক্লাস করছি আমি। আমি মনে হচ্ছে আমাকে বলতেছেন, ঠিক আছে? এই দেখো ক্লাস আছে। ভাইয়া মাইক্রোফোন অফ করেন ভাইয়া, রুবেল ভাই মাইক্রোফোন অফ করেন। ঠিক আছে, সবাইকে জানেন, সবাই জানেন যে মূলত এসইও দুই ধরনের এসইও হতে পারে। একটা হতে পারে হোয়াইট হ্যাট এসইও, সবাই জানেন এটা। আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ভাইয়া এত বেসিক থেকে আলোচনা করলে মনে হয় আমরা যে জিনিসটা হারিয়ে ফেলবো। দেখেন না, আপনাকে আমি একটা জিনিস দেখাবো, তারপর আপনি বুঝবেন এটাকে আদৌ কি আপনি এখানে কতটুকু জানেন, আমি এখনো বুঝে ফেলছি। অনেকে মনে করতেছেন যে হোয়াইট হ্যাট এসইও এটাতে আমি জানি, এসইও যে পার্ট আছে, ব্ল্যাক হ্যাট এসইও যে আছে এটাও আমি জানি, ঠিক আছে? আপনি আমাকে ফাইবার থেকে একটা ব্ল্যাক হ্যাট এসইওর কাজ বের করে দেখান আর একটা হোয়াইট হ্যাট এসইওর কাজ বের করে দেখান, পারবেন? ভাই এখন মানে সার্চ করে দেখা আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবে, এটা তো দেখান, দেখান। আচ্ছা ভাই আসলে শিওর পারবো কিনা, তবে আমি চেষ্টা করছি। ব্ল্যাক হেডটা তো তেমন কেউ প্রমোট করে না সাধারণত। না করতেছে, একে বলবে এটা ব্ল্যাক হ্যাট এসইও, কখনোই বলবে না, একটু ঘুরে বেঁচে বলবে আর কি। ঘুরাই পেঁচাই বলবো। তা আমি আপনাকে দেখাবো কোন কাজটা সে ব্ল্যাক হেড দিয়ে করতেছে, কোন কাজটা সে হোয়াইট হেড দিয়ে করতেছে, আমি আপনাকে বলে দেবো।
পারবেন? দেখান। এই জিনিসগুলো জানাটা খুব জরুরি। অনেক সময় আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসে, উনি তো এতগুলো ব্যাকলিং করে দিচ্ছে, উনি তো এতগুলো এই কাজটা করে দিচ্ছে, উনি র্যাঙ্কিং করে ফেলতেছে, আমি কেন পারতেছি না? মাথায় আসতে পারে না এরকম? আমি পারতেছে, এটা তো আমি এটা এখন আপনার মধ্যে আফসোস করে যাচ্ছে যে উনি করে ফেলতেছে, আপনি করতে পারতেছেন, বিকজ এই কাজটা কখনো হোয়াইট হেড দিয়ে পসিবল না, এটা ব্ল্যাক হেড দিয়ে সে করতেছে। আমি তো শিখাবো না ব্ল্যাক হেডটা কখনো, কিন্তু বলে তো দেবো যে এটা ব্ল্যাক হেড দিয়ে করতেছে, আপনি আফসোস করিয়ে নেন এটা, বুঝছেন? আমি দেখাই, হ্যাঁ, আপনারা হবে, আমি দেখাই দিই, আপনারা বের করতে গেলে অনেক সময় লাগবে। প্রথমে আমি হোয়াইট হেড দিয়ে দেখাচ্ছি, ব্ল্যাক হেড দিয়ে দেখাই, ব্ল্যাক হেড দিয়ে দেখানোর পরে যা দেখাবো না সবগুলি হচ্ছে হোয়াইট হেড দিয়ে, বুঝছেন? আমি যেগুলো দেখাবো ব্ল্যাক হেড দিয়ে সেগুলো কিন্তু আবার হোয়াইট হেড দিয়েও করা যায়, কিন্তু এগুলো হোয়াইট হেড দিয়ে করতে গেলে আবার লাগবে 6 মাস 7 মাস লাগবে, কিন্তু ব্ল্যাক হেড দিয়ে করতে গেলে সেম কাজটা লাগবে আপনার 10 দিন 15 দিন 1 সপ্তাহ 2 দিন 3 দিন 4 দিন। ভাই আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করছেন? সম্ভবত স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন অফ রেখে কথা বলছি, যে একজন ভাই বললেন যে স্ক্রিনটা আপনি শেয়ার করবেন, এই জন্য আমার স্ক্রিনটা শেয়ার করব। শেয়ার করবেন না ভাইয়া, আপনি দেখান ভাই, আসলে অনেক সময় লেগে যাবে খুঁজে বের করতে। আমি যেগুলো দেখাচ্ছি এখন, প্রথমে দেখো ব্ল্যাক হেডের গুলো দেখাবো, আমি যেগুলো দেখাবো ব্ল্যাক হেডের সেই কাজগুলো কিন্তু আবার হোয়াইট হেড দিয়ে করা যায়, কিন্তু পার্থক্যটা আমি বলে দিলাম। তো পার্থক্যটা হচ্ছে কি, যেটা ব্ল্যাক হেড দিয়ে আপনি 1 সপ্তাহে করতে পারবেন, এটা হোয়াইট হেড দিয়ে করতে আপনার 6 মাসও লেগে যেতে পারে, 7 মাসও লেগে যেতে পারে। ওকে, প্রথমে আমি দেখাচ্ছি, ফর এক্সাম্পল যে কোনো গিগ নিয়ে, যে কোনো গিগের কথা বলি, ধরুন এই গিগটা কথা বলি, ফেসবুকের গিগটা বলি। Also I will increase DA, DR and TF of your domain. $200 দিতে হবে আমাকে, আমি তোমার DA ইনক্রিজ করবো কয়েকদিনের মধ্যে। সে হয়তো বা এখানে সর্বোচ্চ তো 29 দিনের বেশি তো গিগ করা যায় না, 29 দিনের মধ্যে যে কোনো গিগ কমপ্লিট করতে হবে সর্বোচ্চ। আপনি চাইলে 2 মাস 3 মাস দিতে পারবেন, কিন্তু একটা DA বা একটা PA আপনাকে কমপ্লিট করাতে সময় লাগে, অর এভারেজ 6 মাসের মতো সময় লেগে যেতে পারে আপনি যদি হোয়াইট হ্যাট মেথডে যান। আর এই সে কোন মেথডে যাচ্ছে, সে করে দিচ্ছে 20 দিনে করে দিচ্ছে, 20 দিনে দিয়ে বাড়াই দিচ্ছে। কত প্রাইস, কত? $200। হাউ মেনি অর্ডার আর পেন্ডিং? কয়টা অর্ডার আছে বলো তো দেখি? 24টা। আর বাকিটা হিসাব করেন। এখানে তার কোনো প্রাইজিং নেই, এখানে কি কোনো সন্দেহ আছে যেটা $200 হতে পারে, $300 হতে পারে? কোনো সন্দেহ নাই। অনেক সময় দেখবেন 3টা প্রাইজিং দিলে একটা সন্দেহ থাকে, এখানে কোনো সন্দেহ নাই, একদম আপনি 100% শিওর যে এটা ইয়া দিয়ে করতে। কিন্তু আমি যদি এখানে কত আসে দেখি, $4800 কত আসতেছে এখানে, $24 না সেটা না, $24। বাদ দিই এখান থেকে, তাহলে এখান থেকে আমি বাদ দেব -48। তাহলে তার বর্তমান পেন্ডিং অর্ডার আছে, ফাইবারের টাকা কেটে পেন্ডিং অর্ডার আছে $3840 পেন্ডিং অর্ডার আছে। এর কি একটা গিগ, আর কি গিগ নাই? একটা গিগ, বাকি আরো আছে দেখেন। এটা ব্ল্যাক হেড, এটা আপনি আমি শুট করে তো করতে পারবো, বলেন? দেরি হবে। এখানে ওনার গিগ দেখতেছেন কতগুলো গিগ, সবগুলো গিগই হচ্ছে রিলেটেড গিগ, এবং আপনি মোটামুটি ড্যাম শিওর থাকেন ওনার সবগুলো গিগের মধ্যেই উনি অর্ডার পাচ্ছেন। এবং যতগুলো গিগ এখানে আমি দেখতেছি, এখানে 2টা গিগ বাদ দিয়ে বাকি গিগগুলো উনি
I will make authority web 2.0 web 2.0 backlinks করে দেবে 90 DAPA। এখানে দেখেন এখানে কয়েকটা গিগ, এটা 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 4টা গিগ হচ্ছে ব্ল্যাক হ্যাট। আমি কিভাবে বুঝলাম? এটা ভাই বোঝার একদম সহজ উপায় হচ্ছে এই কাজটা করতে যারা এসইও সম্পর্কে জানে, আপনি যদি আপনার একজন টিচারকেও জিজ্ঞেস করেন যে স্যার আমার ওয়েবসাইট দিয়ে যদি আমি 50 বা 60 করতে চাই, আমাকে কতদিন কাজ করতে হতে পারে? আপনার স্যার আপনাকে বলবে যে আপনি একদম প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে আপনি কষ্ট করে যান, 3 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ডিএপিএ বেড়ে যাবে। 6 মাসের আগে তো বাড়বেই না, এটা একদম ড্যাম শিওর, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাট সে এটা করে দিচ্ছে কতদিনে? এটা কতদিনে করে দিচ্ছে? 20 দিনে। 20 দিনে যদি করে দেয়, সে নিশ্চয়ই হোয়াইট হ্যাট মেথড ইউজ করবে না। এখানে আসি, এখানে কয়টা অর্ডার আছে? 48টা অর্ডার আছে। এখানে একটু প্রাইসিংটা একটু কমাই দিচ্ছে, ডিএ 37, শুধু ডিএটা করে দিচ্ছে, সে বাকিগুলো করে দিচ্ছে, এটা $50 করে নিচ্ছে, তার আরো কিছু সার্ভিস আছে। মানে দেখেন প্রত্যেকের কিন্তু একটা হিউজ একটা বিগ নাম্বার অফ তার কাছে হয়ে গেছে। এটা আমি কিভাবে বুঝলাম এটা হয়? এই ওয়েবসাইটটার আমার আমি মনে হয় ক্লাসের স্টার্টিং এ এই ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখিয়েছিলাম। আমার ওয়েবসাইটটা দিয়েছিল মাত্র 18 ছিল ডিউ এই ওয়েবসাইটটা। নাও দিয়েছে কত হচ্ছে দেখেন তো? তিপ্পান্ন 35 জি। আচ্ছা, এটা আরো একটা প্রয়োগ করতে হবে। এটা আমি একটা লাইভ প্রজেক্ট করেছি, আমার কাছে স্পেশাল ব্যাচ আছে, আমি এখানে লাইভ প্রজেক্ট করেছিলাম। এটা 17 তারিখ 10 মাস 2020 সাল। এটা ব্যাকলিংক ছিল এতগুলো, এটা ডিএপিএ ছিল কত? 17 তারিখ কত মাসের? 18/32। এবং সেটাকে আমি একটা লাইভ প্রজেক্ট করেছিলাম এবং 22 তারিখ আমার আমি প্রতিটা ক্লাসে 2-3টা গ্যাপ দিই স্পেশাল ব্যাচের জন্য। আমি যখন 22 তারিখ তাদেরকে আবার ক্লাসে আসি, তখন এই 17 থেকে 22 তারিখ পর্যন্ত সময়টা কতদিন ছিল আপনি চিন্তা করে দেখেন। আমার মনে হয় 5 দিনের মধ্যে এখানে ডিসটেন্সটা বেড়ে গেছে, বুঝতে পারছেন? এটার জন্য আমি পেমেন্ট নিয়েছি $40। ক্লিয়ার? তো এটা একটা ব্ল্যাক হ্যাট মেথড, কারণ আমি নিজেও এটা করেছি এবং এটা রিয়েল একদম যে কোনো ওয়েবসাইটকে 6 মাসের আগে কখনো র্যাঙ্ক করানো যায় না। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট। আপনারা অনেকে যখন আমি এটা লিখেছিলাম, অনেকে মনে মনে চিন্তা করতেছিলেন আমরা তো এতটুকু বেসিক না যে ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট বলতে হবে। কিন্তু আপনি যখন কাজ শিখবেন, অন্যরা দেখবেন যে 20 দিনের মধ্যে ডিএপিএ বাড়াই ফেলতেছে, কিন্তু আপনি ব্যক্তিরা ডিএপিএ বাড়াতে আপনার 6 মাস লাগবে। তখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসবে যে আমার স্যারকে আমাকে ভালোভাবে শিখায় নাই, আমি কেন পারতেছি না, ওরা কেন পারতেছে? তো এটা আপনার স্যারের দোষ না ভাই, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথডে যাবে। ওকে, এবার আসি দেখলে বুঝতে হবে কোনটা ব্ল্যাক হ্যাট নিয়ে দিয়ে করতে। বিশেষ করে টপ রেটের যারা সেলার আছে তারা এই কাজটা করবে না কখনো, কারণ তাদের গিগের প্রাইসটা অনেক হাই থাকবে, যে কেউ তাদের কাছ থেকে ট্রাস্ট করে বাই করবে। কিন্তু যারা একটু ফার্স্ট লেভেল সেলার, আমি এখান থেকে যদি সেলার লেভেলটা দিই, যারা ফার্স্ট লেভেল সেলার বা যারা নিউ সেলার, তারা মূলত এই কাজটুকু করবে। ব্যাকলিংসের ক্ষেত্রে তারা এই সিস্টেমটা প্রয়োগ করবে। 1 লেভেল সেলার আর নিউ সেলার, এই দুইটা সেলার এই কাজগুলো করবে।
টপ রেটেড সেলার বা সেকেন্ড লেভেল সেলাররা এই কাজটুকু ব্যাকলিংস এর ক্ষেত্রে এই কাজটুকু করবে না। ডুফলো ব্যাকলিংস 30টা ব্যাকলিংস করবে $50, ঠিক আছে। 408 ব্যাকলিংস $30। একটু দেখি এখানে অনেকে আছে বেশি বেশি করে দেয়। 100টা ডুফলো ব্যাকলিং করে দেখেন এখানে আসি, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমি এখানে আসি। এ বলতেছে আমি 100টা ব্যাকলিং করে দেবো ডুফলো ব্যাকলিং। এটা কিন্তু একটা চারটে কাটে কথা না। 100টা ডুফলো ব্যাকলিং কিন্তু একটা ভ্যালু আছে। 100টা ডুফলো ব্যাকলিং করে দেবে, সে কত নেবে? $15 নেবে। 100টা তো বলেন, এখানে কি বলছে? এখানে দিচ্ছে 100, এখানে দিচ্ছে মনে হয় 100, এখন চেঞ্জ করে দিচ্ছে। এখন কি করে দিচ্ছে দেখেন, 500টা দিয়ে দিচ্ছে। 500টা ডুফলো ব্যাকলিং $20 দিয়ে। তা আপনার কি মনে হয়? একটা মিনিট, হ্যাঁ, বা বুঝছেন বা যারা ব্যাকলিং করেছেন আপনারা আমাকে একটু বলেন যে এটা কি পসিবল? আমি যদি আপনাকে বলি 500টা ডুফলো ব্যাকলিং করে দেন $20 দিয়ে, আপনি কি করতে পারবেন? জি না ভাই, পারবো না। যারা আছেন সবাই, যত ভাই বোন আছেন এখানে সবাইকে আমি এই সেম প্রশ্ন রাখতে চাই, আপনাদের পক্ষে পসিবল কি? ভাই 500টা সাইডের নাম আমি তো জানি না। হয়তো বা খুঁজলে পাবেন না, খুঁজলে পাবেন, এটা অসম্ভব কিছু না। কিন্তু ওইখানে যে আমি ডুফলো পাবো এটা কোনো গ্যারান্টি আছে? এটা তো নো ফলো হতে পারে। দিবেন না ভাই, তার ডুপ্লো গ্যারান্টি দেওয়া যায়। জি বুঝতে পারিনি এখন। অথবা এছাড়া তার ডুপ্লো গ্যারান্টি কিভাবে দেবে? সেখানে না, 500 হ্যাঁ, এখন তো আপনি বুঝে নেন এটা কি সে আসলে কি সে কিভাবে করছে, সে কি হোয়াইট হেড মেথডে করছে নাকি ব্ল্যাক হেড মেথডে করছে, জাস্ট একটু করে জাস্ট চিন্তা করে নিয়ে নেন। এই জন্য আমি এখানে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডটাকে আমি আলাদা করার ট্রাই করি। এরকম আরো অনেকগুলো কাজ আছে, দেখবেন সে দিচ্ছে বাট সে অর্ডারও পাচ্ছে, এমন না যে সে দিচ্ছে অর্ডার পায় নাই, বা একটা বা দুটো অর্ডার পাওয়ার পর সে অর্ডার পাচ্ছে না, সেটা এমন না, তারা কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে এটা হোয়াইট হেড মেথডে সে করছে না, এটা গ্রে হেড মেথড অথবা ব্ল্যাক হেড মেথড এটা করছে। এই জন্য আমি এই টপিকটা আলোচনা করেছি। অনেক হয়তো এটা নিয়ে একটু রাগও করতে পারেন যে এটা কেন আমি আনলাম। আপনার মনের মধ্যে যে আফসোসটুকু আছে সেই আফসোসটুকু মূলত দূর করার জন্যই কিন্তু এই জিনিসটাকে আমি এখানে আলোচনা করেছি। ক্লিয়ার বলছেন স্যারেরা? জি ভাই, ক্লিয়ার হয়ে গেছে। যে এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, দেন আমি নেক্সট যাচ্ছি। জি ভাই, এসিওর যে ভাই হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট আছে ভাই, এটা জানতামই না। আচ্ছা, আপনি জানতেন না, এখন অনেকে হয়তো জানতো। অনেকে হয়তো এটাকে ব্ল্যাক হেড বলে না, অনেকে গ্রে হেড বলে। ভাই আজকে আমি জানলাম দুইটা পার্ট আছে, এর আগে জানতাম না যে ব্ল্যাক হ্যাট নামে কিছু আছে। ব্ল্যাক হেডও আছে, গ্রে হেডও আছে। ব্ল্যাক হেড মানে হচ্ছে কি শর্টকাট, মানে শর্টকাট উঠে যাওয়া, দুর্নীতি করে উঠে যাওয়া, ধরা খেতে পারে নাও খেতে পারে, এটা হচ্ছে দুর্নীতি করে অনেকে বিলেন করে না, এটা হচ্ছে দুর্নীতি করা, বুঝেছেন? জি ভাই, এই জন্য হয়তো বা গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম, অনেকে কিন্তু এখানে রেসপন্স করেন না, মেবি ব্ল্যাক হেড বুঝেন না, হয়তো বা রেসপন্স করেন না। এটাই হচ্ছে ব্ল্যাক হেড। আমি ব্ল্যাক হেড নিয়ে গত 4 বছর ধরে কাজ করি। অনেক সময় এটা জানার জন্য কাজ করতে হয়, অনেক সময় করার জন্য কাজ করতে হয়। এগুলো জানা থাকাটা ভালো, কিন্তু আমি বলবো না যে এটা ইউজ করে, জানা থাকাটা ভালো। এটুকু ক্লিয়ার করার পর আমি নেক্সটে চলে যাচ্ছি। এবার আসেন আর কিছু জিনিসকে আমি ভাগ করে ফেলি। বলেন। স্যার, আমার একটা পোর্টফোলিও বানাচ্ছি আমি, ওইটা থেকে আমি মানে ডিএপি বাড়ানোর জন্য এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন না কেন? ওকে স্যার, তাহলে তো খুবই ভালো হবে। সবকিছুতে ডিএপি বাড়াতে পারবেন, আপনি কিওয়ার্ডও আপনি কি করে ফেলতে পারবেন, আপনি কিওয়ার্ডটাকেও র্যাঙ্ক করাতে পারবেন। অনেক সময় আমরা পোর্টফোলিওর যে ওয়েবসাইটগুলো করি সেখানে কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করে বায়ারকে দেখাতে হয়, যে আমি বায়ারকে বলবো যে বায়ারকে গিয়ে আপনি বললেন যে আমি ওয়েবসাইটের কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারি, সবার আগে বায়ার আপনাকে প্রশ্ন করবে তুমি একটা কোর্সের কথা দেখি। রাইট স্যার, আমি এই জন্য স্যার একটা ডোমেইন কিনছি স্যার, আমার নিজের নামেই একটা পোর্টফোলিও বানাচ্ছি। সবাই কিন্তু এটাই বলবে, অনেস্টলি বলছি, তুমি যেটা করতে পারো আমি দেখি। একটা দোকানে বড় করে লেখা আছে যে মনে করেন এখানে কাপড় চোপড় মানে ছেলেদের কাপড় পাওয়া যায়, আপনি ঢুকে দেখলেন যে শুধু লেখাই আছে কাপড় পাওয়া যায়, আপনাকে বলে যে ভাই কাপড় আছে,
আমাদের টি শার্টের দাম হচ্ছে 500 টাকা, আপনি কি বলবেন? টি শার্টটা দেখাও আমাকে, এটা বলবেন না? তো দোকানদার বলবে যে দেখার দরকার নেই, আপনি আমাকে বিশ্বাস করেন, টি শার্ট আছে 500 টাকা দেন, টি শার্ট দিয়ে দেবো। কখনোই কিনবো না ভাই, আমি তো বলবো যে দূর মিয়া। আপনারা কেউ বাকিরা মানে কিনবেন টি শার্ট না চিন্তা অন্য কাপড় চিন্তা করেন। আপনি সেটা দেখবেন, ধরবেন এবং আপনি সেটা ট্রাই করবেন। দেন আপনার যখন মনে হবে যে না ঠিক আছে এটা ভালো, আমার প্রাইস এই প্রাইস দিলে এটার সাথে আমার পোষাবে, তখন আমি এটা কি করবো, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটাকে আরো কয়েকবার রিপিট করি। এসইও হচ্ছে 2 ধরনের। আমি এখানে বললাম যে there are 2 types of SEO। এখানে আমি সেই এসইওটাকে এক্সপ্লেন করব। এখানে তো মেইন 2টা পার্ট বললাম, এটাকে এবার এক্সপ্লেন করার ট্রাই করি। এগুলোকে আমি মুছে দিই। এক্সপ্লেন করতে গেলে আবার এসইওটা 3 প্রকার হয়ে যায়। 3 প্রকারও লিখতে পারি, 2 প্রকারও লিখতে পারি। কেন 3 এবং 2টা কেন লিখলাম সেটারও কারণ আছে। আমরা সাধারণত যেটা জানি, আমাদের স্যারেরা যেটা বলে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ, এটা সবাই জানে। এখন অনেক সময় কাজের সুবিধার্থে অন পেজ এসইওটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। বুঝছেন? এইটাকে আমি এক্সপ্লেন করবো। তাহলে 2 প্রকার বা 3 প্রকার কেন, এটা যখন 3 প্রকার বলবে তখন বুঝে নিতে হবে একটা অন পেজ এসইও, একটা টেকনিক্যাল এসইও, একটা অফ পেজ এসইও। আর যখনই বলবো 2 প্রকার তখন কিভাবে চিন্তা করবেন, অন পেজ এসইও একটা, অফ পেজ এসইও। বুঝছেন আমার কথা? মানে আপনাদের মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন এখন অনেকে মাথার মধ্যে ঘুরতেছে, টেকনিক্যাল এসইও জিনিসটাকে আমি আনসার করবো, এতটুকু বুঝছেন কিনা বল? জি ভাইয়া বুঝি। জি ভাইয়া। ওকে, অন পেজ এসইও এর কাজের সুবিধার্থে অন পেজ এসইওর মধ্যে 2 ধরনের কাজ করতে হয়। একটা ধরেন আপনি ব্যাক এন্ডের কাজগুলো আর কি, ধরেন আপনি কোডিং করতেছেন, আপনি এটাকে কাস্টমাইজ করতেছেন, এটাকে সাজাচ্ছেন সুন্দর করে, ওয়েবসাইটের যে স্পিডটা আছে স্পিডটাকে বাড়াচ্ছেন, সুন্দর একটা ডোমেইন নেম বাই করছেন, সবকিছু হচ্ছে অন পেজ এসইও। কিন্তু এর বাইরেও আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ডটাকে আমরা মাথায় কিওয়ার্ডটা ওয়েবসাইটে বসানোর আগে এটাকে আমাকে রিসার্চ করতে হয় না? একটা কিওয়ার্ডকে ওয়েবসাইটে বসালেন, সেটা হচ্ছে অন পেজ এসইও, মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন ইউজ করছে, সেটা অন পেজ এসইও। কিন্তু ওই ডেসক্রিপশনটা যে আপনি এখানে বসালেন, সেই ডেসক্রিপশনটা আপনাকে ভেবে লিখতে হয়েছে না, রিসার্চ করতে হয়েছে না আপনাকে? এই রিসার্চকৃত অংশটুকু হচ্ছে টেকনিক্যাল। আপনি কিওয়ার্ডটাকে রিসার্চ করেছেন, সেটা টেকনিক্যাল। বুঝতে পারছেন? আপনি ডোমেইনটাকে সেটআপ করছেন, এটা টেকনিক্যাল। আমার কথা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, জি জি। আমরা বসাচ্ছি বা যখন ইমপ্লিমেন্ট করতেছি তখন সেটা অন পেজ হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট করার আগেও কিন্তু আমরা কিছু কাজ করছি, চিন্তা করছি ডোমেইনটা কি নিয়ে করব, চিন্তা করছি কন্টেন্টের বিষয় কি হবে, এই যে থিঙ্কিং টুকু আছে, চিন্তাটুকু আছে, প্ল্যানিং টুকু আছে, এই জিনিসগুলোকে মূলত বলা হবে টেকনিক্যাল এসইও। কারণ আপনি যদি টেকনিক্যাল এসইওর মধ্যে ভুল করেন, আপনার বাকিগুলো কিন্তু কোনো কাজ আসবে না। ধরুন আপনি ডোমেইন নামটা ভুল চুজ করছেন, ডোমেইন নামটা ভুল চুজ করলে আপনি যতই অফ পেজ এসইও করেন না কেন, আপনার ডোমেইনটা তো র্যাঙ্ক করবে না, কারণ আপনার নামটাই তো ভুল চুজ করছেন। আর আপনি যদি একটা কিওয়ার্ড ভুল চুজ করেন, তাহলে সেই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখলে সেটাও তো ভুল হবে, এবং সেই কন্টেন্টটাকে আপনি অফ পেজ যতই করেন না কেন ওটা র্যাঙ্ক করবে না। তো সবকিছুর সাথে কিন্তু এগুলো একটা চেইনের মতো, এগুলো একটা চেইনের মতো কিন্তু আটকে থাকবে। আপনি যদি চেইন ফলো না করেন তাহলে কিন্তু প্রবলেম। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ভুল ডোমেইন বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? বুঝলি নাই? ভুল ডোমেইন নেম চুজ করা মানে ধরুন বা wrong- আপনি কাজ করবেন হেলথ নিয়ে, আপনি এমন একটা ডোমেইন নেম চুজ করছেন বা এমন একটা ডোমেইন নেম আপনি নিয়েছেন যে ডোমেইন নেমটা কোনো ব্র্যান্ডও না বা হেলথ রিলেটেড কোনো কিওয়ার্ডও না, তাহলে এটা হয়ে গেল একটা ভুল ডোমেইন নেম চুজ করা হয়ে গেল। বুঝতে পারছেন? অনেক সময় একটা ব্যক্তি যখন একটা ডোমেইন নেম চুজ করে তখন তার মাথার মধ্যে 2টা জিনিস কাজ করে। একটা হচ্ছে ডোমেইন নেমটা হবে কিওয়ার্ড বেস, আমি একটা কিওয়ার্ড বেস ডোমেইন নিব। আরেকটা বিষয় হচ্ছে আমি এমন একটা নাম নিব যে নামটাকে আমি ব্র্যান্ড করব। যেমন গুগল, আমরা বর্তমানে গুগল বলতে কি বুঝি?
গুগল বলতে বুঝে একটা সার্চ ইঞ্জিন বা যেখানে সার্চ করা যায়, কিন্তু গুগলের অর্থই হচ্ছে ঝিঝি পোকা। তাহলে সার্চের সাথে কি ঝিঝি পোকার কোনো মিল আছে? মিল নাই কিন্তু। তাহলে গুগল কি গুলো নামটা নিল, এমন ভাবে একটা নাম নিল যে নামটাকে কি করা হলো, ব্র্যান্ড করা হলো। ইয়াহুর সাথে দেখবেন যে কি তাদের অ্যাক্টিভিটিস, যে ইয়াহু যেটা বোঝায় আনন্দ উল্লাস, এটার সাথে কিন্তু তার ডোমেনের অ্যাক্টিভিটিসে কোনো মিল নাই, কারণ ইয়াহু হচ্ছে একটা ব্র্যান্ড। বুঝছেন? ধরুন আপনি আমার একটা নাম নিয়ে নিলেন, ফর এক্সাম্পল আপনি একটা হেলথের ওয়েবসাইট করবেন, একটা নাম নিয়ে নিছেন যেটা কোনো কিওয়ার্ড না, বাট নাম। তাহলে নাম সবসময় কি হবে? নাম সবসময় হবে একটা ব্র্যান্ড। আর একটা যখন একটা ব্র্যান্ড করতে চাইবেন, যে কোনো জিনিসকে একটা ব্র্যান্ড করতে চাইলে কিন্তু আপনাকে হিউজ বিনিয়োগ করতে হয়। কিন্তু আপনি বিনিয়োগ করবেন না, কিন্তু ব্র্যান্ড চুজ করবেন, তখন সেটাকে আমরা বলবো ভুল ডোমেইন নেম চুজ করা। বুঝছেন? বুঝতে পারছি। জি জি। আপনি যদি ব্র্যান্ড চুজ করেন তাহলে ব্র্যান্ড চুজ করেন, এখানে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জিনিস চুজ করতে পারেন। আপনার হেলথ ওয়েবসাইটের নাম হিলো দিতে পারেন, কোনো সমস্যা নাই, রিভার দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এটাকে আপনাকে ব্র্যান্ড তৈরি করার জন্য যে পরিমাণ খরচটুকু করতে হবে, আপনাকে যে পরিমাণ লোকবল লাগবে, আপনার কাছে সেই লোকবল বা সেই পরিমাণ অর্থ যদি না থাকে, খরচ করার যদি অ্যাবিলিটি না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি এটা নিতে পারবেন না। বুঝছেন? তাহলে প্রথমে আমি বললাম এসইওটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইট হেড বা একটা ব্ল্যাক হেড অর গ্রে হেড। আর এসইওটাকে আমরা দুই ভাগে বা তিন ভাগে ভাগ করতে পারি, অন পেজ, টেকনিক্যাল এবং অফ পেজ। দুই ভাবে বললে অন পেজ এবং অফ পেজ, তিন ভাবে বললে টেকনিক্যালটা অন পেজ থেকে আমরা একটু আলাদা করে বলব। এছাড়াও যদি আমরা আরো ভাগ করি, এটাকে আরো ভাগ করব, দেখেন এটাকে আমরা যত ভাগে পারি আরো ভাগ করব। আমরা যদি বলি আরো দুই ধরনের এসইও আছে, যারা টু টাইপস এর এসইও। একটাকে আমরা বলবো লোকাল এসইও, আরেকটাকে আমরা বলবো গ্লোবাল এসইও। একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আবার লোকাল আর গ্লোবাল কোত্থেকে আসবে? ধরুন আপনাকে দারাজ কোম্পানি, দারাজ শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করে না, দারাজ কোথায় কোথায় বিজনেস করে, দারাজ কিন্তু কয়েকটা কান্ট্রিতে বিজনেস করে, দারাজের কথা বাদ দিলাম। আমি ধরলাম আজকে ডিল কোম্পানি আপনাকে এজ এ এসইও এক্সপার্ট হিসেবে তাদের কোম্পানিতে জয়েন করতে বললো। তারা আপনাকে বললো তুমি আমার ওয়েবসাইটের জন্য এসইও করো। তাহলে আপনি এই যে আজকের ডিলের জন্য কোথায় এসইও করবেন? আপনি কি আজকের ডিলের জন্য কি ওয়ার্ল্ড ওয়াইড এসইও করবেন, নাকি শুধু গ্লোবাল এসইও, সরি লোকাল এসইও করবেন? লোকাল বলতে আমি বুঝাচ্ছি একটা কান্ট্রি, বাংলাদেশ। হ্যাঁ, লোকালে করব। আপনি লোকালটাকে প্রায়োরিটি দিবেন না? জি ভাই। লোকালটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার কিন্তু আলাদা কিছু নির্দিষ্ট কাজ আছে, যে আপনি লোকালি ফেসবুক পেজ করলেন। চিন্তা করতে হবে লোকাল, আমি কোন কান্ট্রি? বাংলাদেশ। লোকালি বাংলাদেশে এটা এসইও করব। বাংলাদেশে কোন প্ল্যাটফর্ম গুলো ফেমাস, আমি সেই প্ল্যাটফর্ম গুলোকে আমি এখানে টার্গেট করব। তখন কেউ আপনাকে বললো যে তুমি রাশিয়াতে করো, তখন আমাকে চিন্তা করতে হবে রাশিয়ার মানুষ গুগলের চেয়ে বেশি ইয়ান্ডেক্স ইউজ করে, তাহলে আমাকে গুগল র্যাঙ্ক করার চেয়ে আমি এটাকে ইয়ান্ডেক্সে র্যাঙ্ক করাবো, এটা আমার জন্য বেটার হবে। রাশিয়ার মানুষ কোন সার্চ ইঞ্জিন, কোন ইয়েটা ইউজ করে, কোন সোশ্যাল মিডিয়াটা ইউজ করে, সেটাকে আমি টার্গেট করব। আপনি যদি চীনের কথা বলেন, চীনে যদি আপনাকে লোকাল এসইও করতে দেয়, আপনি চিন্তা করবেন যে না আমি এটাকে বাইজুতে র্যাঙ্ক করাবো, কারণ চীনের 60% মানুষ বাইজু ইউজ করে। চীনের মানুষ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করে, সেখানে আমাকে এটাকে টার্গেট করতে হবে। এই মূলত এই প্ল্যানিংটাকে মূলত বলা হয় লোকাল এসইও। আর আপনি যদি মনে করেন যে না আমাকে যে কোন একটা ওয়েবসাইট আপনাকে বলা হলো, যে ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন হেলথ ইস্যুর উপর, এটা ইংলিশে কন্টেন্ট লিখছেন, তাহলে এই কন্টেন্টটুকু ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব মানুষ দেখলেও কোনো সমস্যা নেই। তখন এটার জন্য আপনি প্ল্যান করবেন যে আমি যদি আমার ওয়েবসাইটটার কথা বলি, প্যাট এনিভার্স ইজন্স, এটার জন্য আমি কিছুদিন আগে ডিএপি বাড়িয়েছি। এটা ওয়ার্ল্ড ওয়াইড করে, নট অনলি বাংলাদেশি মানুষ করে, কারণ এটা কন্টেন্ট যখন ইংলিশ হয়ে যাবে তখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। যদি সেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ করে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে কোনো জায়গায় এটাকে পাবলিসিটি করতে হবে, কোনো সমস্যা নেই। আর যদি সেটা লোকাল হতো, বাংলাদেশি কোনো নিউজ পেপার হতো, তাহলে আমাকে সেটা কি করতে হবে, বাংলাদেশি কমিউনিটি কোথায় কোথায় বেশি আছে সেখানে গিয়ে আমাকে ফোকাস করতে হবে।
আর লোকাল এসইও গুলোকে কোন একটা সাইটকে লোকালি র্যাঙ্ক করানোর জন্য স্ট্র্যাটেজিস বা অ্যাকশন প্ল্যান হবে একরকম, গ্লোবালি র্যাঙ্ক করানোর জন্য অ্যাকশন প্ল্যান হবে একরকম। কিন্তু যখন আমাদেরকে কেউ একটা এসইও কাজ করতে দেয়, আমরা সবসময় এক নিয়মে কাজ করি। এটা কি লোকাল নাকি গ্লোবাল আমরা চিন্তা করার দরকার নেই। আমি তো ঠিক ব্যাকলিঙ্ক করো র্যাঙ্ক করবে, ব্যাকলিঙ্ক করো র্যাঙ্ক করবে, গ্যাস পোস্টিং করো র্যাঙ্ক করবে। আসলে বিষয়টা কিন্তু এখানে এরকম না। যে কোনো একটা জিনিস র্যাঙ্ক করানোর আগে প্রথমে থিঙ্ক করতে হবে গ্লোবাল নাকি আপনার লোকাল। যদি লোকাল হয় লোকালের জন্য আপনাকে প্ল্যানিং তৈরি করতে হবে, আর যদি গ্লোবাল হয় গ্লোবালের জন্য আপনাকে প্ল্যানিং তৈরি করতে হবে। বুঝতে পারতেছেন স্যাররা? জি স্যার, বুঝতে পারতেছি। এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমার ভুল ত্রুটি হতে পারে, আমি আসলে ভুলের উদ্য নয়। আপনাদের স্যার হয়তো এটাকে একটু ভিন্নভাবে এক্সপ্লেন করতে পারে। আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো ভুল ত্রুটির উদ্য নয়। আপনারা যদি মনে করেন যে আমার কোথাও ভুল হচ্ছে, আপনারা চাইলে আমাকে সাজেস্ট দিতে পারেন। কারণ আমি যদি একটা ভুল কথা বলি, তাহলে দেখা যাবে এখানে যতগুলো প্রশিক্ষণার্থী আছে সবাই কিন্তু ভুল শিখবেন। আর আমাদের প্রথম শিক্ষাটা আপনি যেটাই শিখবেন আপনার কাছে মনে হবে যে ওইটাই রাইট, বাকি সবগুলো রং হয়ে যাবে। আর মার্কেটিং সেক্টরে নির্দিষ্ট কোনো কথা নাই। মার্কেটিং সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে মতের ভিন্নতা থাকতে পারে। সকল কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজিস কিন্তু এক নয়। আর আমি এখানে যে কথাগুলো বলছি বা লিখছি এটা কিন্তু ইন ডিপথ আলোচনা। এখানে কিন্তু আমি কিন্তু আগেই বলেছিলাম কিভাবে আলোচনা করব। আর আপনি যদি বলতেন না আমরা আগে থেকে জানি, আপনি আলোচনা করেন, তাহলে শুধুমাত্র আমি অন ফেস অফ ফেস বলে কিন্তু চলে যেতাম। যেহেতু আপনারা বলছেন যে ইন ডিপথ আলোচনা করেন, আমি কিছুই জানি না, সেজন্য আমি ডিটেলস আলোচনা করছি। আপনারা যদি বলেন এভাবে ইন ডিপথ আলোচনা শুনতে চান, তাহলে আমি এভাবে কন্টিনিউ করবো। আপনারা যদি বলেন যে না এগুলো বেসিক জিনিস, এগুলো আমাদের জানা আছে, আমি কিছু জিনিস স্কিপ করে যাবো। না ভাই, একটু ডিপ আলোচনাই দরকার। আমি জানি না, অন্যরা হয়তো একটু করছে কাজ। বাকিদেরটা বলবেন, প্রতিটা বেস থেকে একটু বলেন, তাহলে সুবিধা হবে, বুঝছেন? DM22 থেকে ভাইয়া আমি চাচ্ছি ইন ডিপথ করেন ভাইয়া, যেটা শিখছি ওটা ডিপ আলোচনাই করেন। বাকিরা বলেন, দুই তিনজন বলছেন। 12টা 13টা বেচ আছে এখানে, আজকে 12টা বেচ আছে এখানে, 12টা বেচের ওনারা বলেন। হ্যাঁ ডিপলি বলেন। আর আপনি Deeply বলেন। আমরা আসলে ভুল ধরতে পারবো কিভাবে ভাই? আমরা তো কেবল শিখছি। ভুল ধরার মতো যেটা বলতেছেন আপনারা এর আগে এসইও ক্লাস করেছেন। মানে আমরা এসইও ক্লাস করেছি, আমরা কিছু অফ পেজ এবং অন পেজের কাজ দেখছিলাম। যেটা হচ্ছে যে আপনারা যে অন পেজে যে ডোমেনের কথা বললেন, তারপর হচ্ছে আপনার যে ইওস এসইও কিভাবে করতে হয়, প্লাগইন ট্যাগইন এগুলোর কথা, তারপর অফ পেজে বিভিন্ন ইসে গিয়ে কিভাবে ব্যাকলিংক করতে হয়, টুকটাক ব্যাপারগুলো আমাদেরকে যে কয়েকটা ক্লাসের মধ্যে যেভাবে আলটিমেটলি বোঝানো হয়েছে আর কি। বাট কাজ করার জন্য বা একটা সাইটকে র্যাঙ্কিং করার জন্য যেভাবে কাজ করতে হয় আসলে আমরা ওইভাবে শিখতে পারিনি। আর ওই সময়ের মধ্যে আসলে আমরা এতটা গুরুত্ব বুঝিনি এটা। বাকিদের বেস থেকে বলেন। এটাই সত্য যে আগে বুঝিয়েছে, কিন্তু এত ইন ডিপলি আলোচনা হয়নি, এবং এটা যে এত গুরুত্বপূর্ণ সেটাই ভাইয়া মানে এতটা জানতাম না। আপনার ক্লাস করার পরে আসলে এসে সম্পর্কে গুরুত্বটা বুঝতে পারছি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ইন ডিপলি আলোচনা না করলে আসলে আমরা জিনিসটা সহজভাবে নিতে পারবো না। ভাই এসইও যে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট আছে এটাই জানতাম না। ঠিক আছে, আমরা ইন ডিপথ আলোচনা করছি। আর যদি কারো এই ইন ডিপথ আলোচনাতে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম কারো কোনো পরামর্শ আছে কিনা, যে আর একটু কম বা আর একটু ডিপ করা যায় কিনা। মানে কারো কোনো পরামর্শ থাকলে বলবেন, পরে বলবেন যে যা জানে তাই তো আলোচনা করছি। তাহলে আমার আসলে লাভ কি হচ্ছে কাজ করে। আপনি যে সময়টুকু দিচ্ছেন, আপনার সময়ের অনেক মূল্য আছে, আমি জানি। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেমন এখানে লিখছেন লোকাল এসইও, গ্লোবাল এসইও, আচ্ছা ই কমার্স এসইওটা তাহলে কোনটার ভিতরে পড়বে? ই কমার্স এসইও আপনার প্রোডাক্টটা, হ্যাঁ এখন আপনার প্রোডাক্ট যেগুলো আপনি সেল করবেন সেটা যদি লোকালি হয় তাহলে লোকাল এসইওর মধ্যে পড়বে, আর যদি গ্লোবালি হয় তাহলে গ্লোবাল এসইওর মধ্যে পড়বে। বুঝতে পারছেন? আপনার ই কমার্স সাইটটা ধরে আজকে ফর এক্সাম্পল আজকের ডিল বা চাল ডাল, এই সাইটগুলোতে এগুলো ই কমার্স সাইট না? এগুলো কোথায় ইয়া হয়, সেল করে প্রোডাক্ট কোথায় সেল করে? আমাদের দেশের মধ্যে লোকালি। হ্যাঁ লোকালি সেল করে। অ্যামাজনকে আপনি কোথায় সেল করবেন?
আচ্ছা তাহলে এইগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরটা কিভাবে মানে করা হয়? লোকাল এসইও যেভাবে করা হয় সেরকম? হ্যাঁ আমি তো লিস্ট দেবো, আমি লিস্ট দেবো তার থেকে। আমি লোকাল এসির জন্য আপনাকে আমার এই ই কমার্স এসইওর মধ্যে একটু জানার ইচ্ছা ছিল, সেজন্য জিজ্ঞেস করলাম। শুনেন, ই কমার্স বলতে কি অ্যামাজনের যেটা প্রোডাক্ট, আপনি বলতে পারেন যে অ্যামাজন তো গ্লোবাল প্রতিষ্ঠান, এটাকে গ্লোবাল এসইও করতে হবে না। প্রোডাক্ট সবসময় লোকালি করতে হয়। কারণ কি লোকালি মানে লোকালিটির মধ্যে আমি দেখাচ্ছি আমরা একটা লিস্ট দিই, হ্যাঁ একটা লিস্ট দিলে আপনারা বুঝতে পারবেন। আমি লোকাল এসইও প্রাইসটা দেখাবো আজকে। লোকাল এসইও নিয়ে আমি একটু মানে একটু হালকা ব্রিফ করব, কাজগুলো আজকে দেখাতে পারবো না এখানে। আর লোকাল এসইওর মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা হচ্ছে ওয়েব ডিজাইন বা ডেভেলপারের অংশ। সেই অংশগুলোকে আমি স্কিপ করে যাব এবং বলে দেবো এই অংশটুকু ডেভেলপারের অংশ, এটা আমি আলোচনা করতে পারবো। ওকে, আমি একটা লিস্ট দিচ্ছি, কাইন্ডলি আমি একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা লিঙ্কটাকে একটু নিজের মধ্যে সেভ করে রাখবেন। যদি পসিবল হয় এটাকে আবার বিভিন্ন কোডিং টোডিং করে সেভ করা যায়, সেভ করে নেবেন, অথবা আমি সেভ করে দিব পরে আপনাদের। একটা মিনিট সময় দিতে হবে আমাকে, আমি লিস্টটা বের করছি। আলোচনা কঠিন মনে হলে আমাকে বলবেন, একটু কঠিন কথাই বলে দিচ্ছি স্যার, তাহলে একটু সহজ কথা বলার চেষ্টা করব। সবাই তো আগে টুকটাক কনটেস্ট করেছেন তাই না? ভাইয়া শুধু দেখেছি, রিয়েল লাইফ প্র্যাকটিস করা হয় নাই এখনো। আমি তো একটা অনপেজের মধ্যে সম্ভবত একটা লাইভ প্রজেক্ট করেছিলাম, আপনারা ছিলেন সম্ভবত, আমি শিওর না। আমরা ছিলাম না, আপনি ভিডিও দিয়েছিলেন, ডাইভ লিংক দিয়েছিলেন, ওটা দেখছি। ওই দিন আসলে অনেকে জয়েন করতে পারেন না, যে আমাদের 100 ক্রস করে গেছিল, তো যে কারণে অনেককে আমরা জয়েন করতে পারি নাই। আমরা অনেকে আছি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করি না, মনে চাইছে আমরা মনে করি যে ব্যাকিং করে দিছি উনি র্যাঙ্ক করে ফেলবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে তো সবাই র্যাঙ্ক করে ফেলতো, তাই না? এর জন্য আলাদা স্ট্র্যাটেজি আপনাকে প্ল্যানিং করতে হবে। আমি আজকে লোকাল প্ল্যানিংটা আপনাদেরকে দিচ্ছি। এগুলোর মধ্যে আপনার ডে বাই ডে কিন্তু চেঞ্জেস আসবে, হ্যাঁ চেঞ্জেসটুকু আপনাকে করে নিতে হবে, ডে বাই ডে আপনাকে শিখতে হবে। এটা কিন্তু শেষ নেই, আপনি যখনই মনে করবেন আপনি শিক্ষা শেষ করে দিবেন, বন্ধ করে দিবেন, তখন থেকে কিন্তু আপনার অধঃপতন শুরু হবে। আমি দিচ্ছি আপনার একটা পাইছি কিন্তু আমি আজকে কিছু কঠিন আলোচনা করবো এখন থেকে হাফ এন আওয়ার। সমস্যা নেই, প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা, যেহেতু আধা ঘন্টা সময় আছে, পুরো আলোচনা তো করা সম্ভবই না এত সময়ের মধ্যে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা গেলে বলি। দেখা যায়। শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে।
আমি তো শীট দিয়েছি, নিশ্চয়ই সকলে পেয়েছেন, অনেকে হয়তো বা জয়েনও করেছেন, আমি দেখতেছি এখানে অনেকে জয়েন করেছে। এখানে ডেমো দেখানো ট্রাই করা হয়েছে, এটা হচ্ছে অন পেজের। আমরা যদি লোকাল এসইও করতে চাই, এখানে অন পেজ, অফ পেজ, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমার স্ক্রিনটা দেখবেন, ওটা না দেখে আমার স্ক্রিনটা শেয়ার করতে দেখেন। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আসলে কি কি করতে হয়, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি কাউকে প্রশ্ন করেন, আমি যদি একটা বিল্ডিং করতে চাই, দেওয়াল বেশি ইম্পর্টেন্ট হবে নাকি পিলার বেশি ইম্পর্টেন্ট হবে, নাকি ছাদের ফ্লোরিংটা বেশি ইম্পর্টেন্ট হবে, তাহলে যদি কাউকে জিজ্ঞেস করেন আর জিজ্ঞেস না করে যদি চিন্তা করেন কোনটা ইম্পর্টেন্ট, দেওয়ালটা ইম্পর্টেন্ট নাকি পিলারটা ইম্পর্টেন্ট নাকি ছাদটা ইম্পর্টেন্ট? সবার আগে প্লাস, সবার আগে বাদ দেন, কোনটা বেশি, মানে কোনটা ইম্পর্টেন্ট, মানে কোনটা বাদ দিতে চাচ্ছেন আপনি? একটা বাদ দিলে আর একটা অচল থাকবে। একটা তো বাদ দেওয়া সম্ভব নয়, কারণ বাদ দিলে আপনি নিশ্চয়ই সকলে জানেন যে এগুলো কিন্তু কোনো ভ্যালু থাকবে না। আপনি ছাদ না দিলে আপনার ঘরের কোনো ভ্যালু নেই, আপনার পিলার না দিলে আপনার ঘর বেশি দিন টিকবে না, আপনার দেওয়াল না দিলে আপনার এই ঘরটার কোনো আর কি নেই, মূল্য নেই। তো তিনটাই কিন্তু একটা ঘরের জন্য যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনি ভাবে আমাদের এসইওর যে তিনটা পার্ট করেছি আমি, অন পেজ, অফ পেজ এবং আপনার টেকনিক্যাল এসইও, এই তিনটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি একটাকেও যদি দুর্বল করে ফেলেন, তাহলে ওই যে আপনার ঘরের যেমন কোনো ভ্যালু থাকবে না, ঘরটা করা না করা সমান হয়ে যাবে, ভূতের ঘর হয়ে যাবে, ঠিক একই রকম ভাবে আপনার এসইওটা প্রপার্টি কাজ করবে না। আমরা অনেকেই করি কি, অফ পেজটাকে এত বেশি ফোকাস করে ফেলি র্যাঙ্কিং এর ক্ষেত্রে, যে আমরা মনে করি, তাও বলি যে তার আমি আমার কাজ হচ্ছে না, আমি আর কাজ করবো না। কিন্তু আপনি অফ পেজটাকে করার আগে আপনি কি চিন্তা করেছেন আপনার অন পেজটা ঠিক আছে কিনা? অন পেজটা ঠিক করলেন মনে করেন, কিন্তু আপনি যে ডোমেন এবং হোস্টিং নিলেন, এই ডোমেন এবং হোস্টিং এর কারণে কিন্তু আপনার ওয়েবসাইটটা ডাউন হতে পারে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে একটা ওয়েবসাইটে যতগুলো উপাদান ব্যবহার করবেন, প্রত্যেকটা উপাদানের সমষ্টিতেই কিন্তু ওয়েবসাইটের র্যাঙ্কিং করে। এখান থেকে একটাও যদি আপনার খারাপ হয়, একটাও যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কি হতে পারে, আপনি ধরেন একটা রান্নার মধ্যে সকল উপাদান ঠিকভাবে দিলেন, কোন একটা উপাদান বেশি বা কম দিয়ে দিলেন, তাহলে রান্নাটা কিন্তু পুরা বাকি উপাদানগুলো যে পরিমাণ মতো দিলেন, তারপরেও কিন্তু বাকি যে রান্নাটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকটা উপাদানে কিন্তু একটা রান্নার জন্য গুরুত্বপূর্ণ, যতগুলো উপাদান ওই রান্নাতে ব্যবহার হবে। ঠিক একই রকম ভাবে এখানেও সাজানো হয়েছে, এখানে দেখেন সুন্দর করে গুছিয়ে সাজানো হয়েছে। এটা ডাউনলোড করতে পারবেন না, এটা ডাউনলোড ফাইল আমি আপনাদেরকে পরে দিয়ে দেবো, আপাতত জাস্ট এই ফাইলটাই দেখেন। যেহেতু এখন এটা সম্পর্কে জানেন না, তো আমি এটা দিচ্ছি না, যখন এটা সম্পর্কে জানবেন আমি এটা ডাউনলোড ফাইলটা আপনাকে দিয়ে দেবো। একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো পার্ট ভাগ করা হয়েছে। অ্যানালাইজড ফ্রেশ, আমি এগুলো প্রত্যেকটা বুঝাই দেবো আমি, হ্যাঁ। এরপর হচ্ছে কি অন পেজ অপটিমাইজেশনস, ওয়েবসাইট এনহ্যান্সমেন্ট, লোকাল সার্চ সেটআপ, লোকাল সার্চ প্রমোশনস পারপাস, কন্টেন্ট মার্কেটিং, অফ পেজ অপটিমাইজেশনস, তারপর হচ্ছে চ্যাট করা বা রিয়েল লাইফ। এটা হচ্ছে কি একটা সার্ভিস, মানে যে সার্ভিসটা আমি বায়ারের জন্য তৈরি করেছি। এই সার্ভিসটা তিনটা অংশ আমি ভাগ করেছি, একটা নাম দিয়েছি আমি বেসিক, একটা নাম দিয়েছি স্ট্যান্ডার্ড, একটা নাম দিয়েছি প্রিমিয়াম। এবং বেসিকটা নাম প্রাইস দিয়েছি $225। এটা এখানে একটা ডেমো প্রাইস দেওয়া হয়েছে, আপনার ক্ষেত্রে এটা বাড়তে বা কমতে পারে। অনেকে কিন্তু জয়েন করে নেই, আমি দেখতেছি শুধুমাত্র 15-16 জনের মতো জয়েন করছেন এই লিঙ্কে। এখানে ক্লাসে আছেন 29 জন, অনেকে এখানে জয়েন করেন না। যাই হোক, আমার স্ক্রিন থেকে দেখেন আপনারা যারা জয়েন করেন নাই বা করতে পারছেন না। বেসিকের মধ্যে আমি একটা প্রাইস দিয়েছি $225, স্ট্যান্ডার্ডে দিয়েছি $350 এবং যেটা আপনার প্রিমিয়াম সেখানে দিয়েছি $450 USD, মান্থলি। এটা মান্থলি পেমেন্ট করতে হবে এবং এই কাজটুকু আমরা একটা বায়ারের জন্য করে দেবো। কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া মানে হচ্ছে এই কাজটুকু আমি এখানে করবো না, টিক মার্ক দেওয়া মানে এই কাজটুকু আমি এখানে করবো। প্রথম অংশটা আমরা একটু বোঝার চেষ্টা করি। স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স এর মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি লোকেশন সার্ভ, আর একটা হচ্ছে কিওয়ার্ড। লোকেশন সার্ভ মিনিং হচ্ছে আমি বায়ারের জন্য কয়টা লোকেশন নিয়ে কাজ করবো। আপনারা সকলকে আগেই বলেছি, এটা হচ্ছে একটা লোকাল এসইওর জন্য, লোকাল এসইওর জন্য। এখানে আমি বলে দিচ্ছি আমি কয়টা লোকেশন নিয়ে কাজ করবো, বেসিকে একটা লোকেশন নিয়ে। স্ট্যান্ডার্ডেও সেম প্রক্রিয়া, আমি বলেছি আমি একটা লোকেশন নিয়ে কাজ করব,
প্রিমিয়ামে আমি বলেছি একটা লোকেশন নিয়ে কাজ করবো। এখন লোকেশনটা কি হবে এটা বায়ার জানে। বায়ার যদি বলে ইউএসএ তে কাজ করো, ইউএসএ তে করবো। বায়ার যদি বলে ইন্ডিয়াতে করো, ইন্ডিয়াতে করবো। বায়ার যে কান্ট্রি বলবে আমি সে কান্ট্রি করবো। বায়ার অনেক সময় আমাকে এটাও বলতে পারে যে ইন্ডিয়া না বলে বায়ার আমাকে বলতে পারে যে চেন্নাই করো। চেন্নাই এটাও কিন্তু একটা লোকেশন হয়ে যাবে। তখন তাকে টার্গেট করবো চেন্নাইয়ের মধ্যে। আপনারা একটা জিনিস কাজ করেন, আপনারা সকলেই গুগলে যান, সবাই জানেন, সবাই গুগলে গিয়ে লিখেন রেস্টুরেন্ট, লিখে সার্চ করেন। সকলেই করেন এই কাজ। মোবাইল থেকে যিনি আছেন উনিও করেন, কোন সমস্যা। সার্চ করে প্রথম নামটুকু চ্যাটের মধ্যে লিখে দেন। প্রথম যে রেস্টুরেন্টের নাম আসবে এই নামটা চ্যাটের মধ্যে লিখে দেন। স্যার গুগল ম্যাপের নাকি ওয়েবসাইটের? ওয়েবসাইটের মধ্যে কিছু, গুগল ম্যাপের মধ্যে কিছু দেখায় না। থ্রি প্যাকেটটা করবো, থ্রি প্যাকেটটা আমি একটা গুগল ম্যাপ আমি একটা দেখাই দিচ্ছি, আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে এটা করবো। ওয়েবসাইট ভাই ট্রিপ ভিজিটর আসতেছে। আমি শুধু রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম। এখানে যে ম্যাপটা দেখাচ্ছে না, এখানের মধ্যে থেকে প্রথমটা দেবেন। আমার লোকেশনটা আমি একটু চেঞ্জ করে রাখছি, ঠিক আছে? এই জন্য হয়তো এটা দেখাচ্ছে না, আমার এখানেটা দেখাচ্ছে না, এটা কি করে রাখছি, এটা রেস্টুরেন্ট। আমি আমার লোকেশনটাকে আমি একটু চেঞ্জ করে দিই। আমি আসলে কাজ করার সুবিধার্থে মাঝে মধ্যে আমি লোকেশন চেঞ্জ করি। ওকে, আমি এবার রেস্টুরেন্ট লিখে সার্চ করাতে প্রথমেই এই যে অংশটুকু আছে এটাকে বলা হয় গুগল মাই বিজনেস, জিএমবি বলা হয়। এটা আমরা পরবর্তীতে দেখবো, শিখবো ইনশাল্লাহ। এখানে আমার এখানে আসছে মাস্টার শেফ রেস্টুরেন্ট। আপনার এখানে কি মাস্টার শেফ রেস্টুরেন্ট আসছে? ভিন্ন আসছে না? জি ভাই, ভিন্ন আসলো কিনা দেখেন। সবার কাছে ভিন্ন, সবার কিন্তু মাস্টার শেফ আসে নাই। আপনার যেটা আসছে সেটা কিন্তু আর বাকি বন্ধুদের আসে নাই, ভিন্ন আসে না। এই যে এখানে গুগলের রেজাল্টটা আসলো সে, এটাকেই মূলত বলা হবে লোকাল এসইও। এখানে সে লোকাল এসইওর মাধ্যমে সে র্যাঙ্ক করবে। সেটা কোনো একটা প্রতিষ্ঠানও হতে পারে, সেটা কোনো একটা আপনার প্রতিষ্ঠানও হতে পারে সেটা কোনো ওয়েবসাইট হতে পারে, সেটা লোকালি র্যাঙ্ক করেছে, বা কোনো একটা প্রোডাক্ট সেলিং কোম্পানিও হতে পারে, লোকালি র্যাঙ্ক করতে পারে। একটা প্রতিষ্ঠান সে চাচ্ছে শুধু ঢাকাতে র্যাঙ্ক করবে, তখন সেটা লোকাল এসইও ঢাকা হয়ে যাবে। তখন সে আপনাকে বললো না আমাকে তুমি ঢাকায় র্যাঙ্ক করাবা, রাজশাহীতে র্যাঙ্ক করাবে। তখন এই যে লোকেশনটুকু আছে, এই লোকেশনটুকু আপনার তখন 1 না হয়ে তখন 2 হয়ে যাবে, 2 না হয়ে 3 হয়ে যাবে, 3 না হয়ে 4 হয়ে যাবে। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন? লোকেশন সার্চ বিষয়টা বুঝতে পারলেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝছেন? মানে বায়ার আপনাকে বলে দেবে যে তুমি কয়টা লোকেশনে কাজ করবে। কিন্তু আমি যে প্যাকেজটা তৈরি করেছি, আমি একাধিক লোকেশনে, যত বেশি লোকেশন নিয়ে কাজ করব, কনসেন্ট্রেশন যত বেশি জায়গায় দিব তত বেশি ভেজাল হবে। সেজন্য আমি লিখে দিলাম কি না, আমি শুধুমাত্র একটা জায়গাতে কনসেন্ট্রেশন দিব, একটা লোকেশন। এটা বেসিক প্যাকেজ হোক, স্ট্যান্ডার্ড প্যাকেজ হোক, বা প্রিমিয়াম প্যাকেজ হোক। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? স্ট্যাটিক্স এর মধ্যে আরেকটা অপশন আছে, সেকেন্ড অপশন, কিওয়ার্ড। দ্যাট মিনস আমি বায়ারের কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবো, আমি র্যাঙ্ক করে দেবো এটা কিন্তু বলি না একবারও। দ্য নাম্বার অফ কিওয়ার্ড ইন হুইচ উই উইল ওয়ার্ক, আমি কিন্তু এখানে পাশে ডিটেলস লিখে রেখেছি। আপনারা দেখবেন যে আমি কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আমি কিন্তু এখানে একবারও বলে নাই যে আমি এতগুলি কিওয়ার্ড র্যাঙ্ক করে দেবো। এখানে কিন্তু কোথাও কিন্তু বলা নাই র্যাঙ্ক করে দেওয়ার কথা বলা নাই। এখানে বলা আছে আমি 2টা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। ফর এক্সাম্পল, আমি এখন লিখলাম রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট হয়ে গেল কি একটা কিওয়ার্ড। এখানে আমি লিখলাম নিয়ার মি, এটা হয়ে গেল আরেকটা কিওয়ার্ড। বুঝতে পারছেন? তাহলে সে বলছে বেসিক প্যাকেজের মধ্যে সে 2টা কিওয়ার্ডকে প্রায়োরিটি, 2টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। প্রিমিয়াম প্যাকেজের মধ্যে 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। দ্যাট মিনস এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। আমি যদি লিখি রেস্টুরেন্ট নিয়ার মি নাও, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আমার কথা বুঝতে পারছেন আপনারা?
এই স্ট্যাটিস্টিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের মধ্যে? না ভাইয়া। না ভাই। ক্লিয়ার তো? এতটুকুর মধ্যে ক্লিয়ার কিনা? আমি বাকি জি ভাই। প্রশ্নটা পরে আসতেছি। জি ভাইয়া। এবার আসেন অ্যানালাইটিক্স ট্রেসে আসি আমরা। এখানের মধ্যে 5টা অংশ রাখা হয়েছে: অন পেজ রিপোর্ট, ডুপ্লিকেট সাইটেশন চেক, কম্পিটিটর অ্যানালাইটিক্স, কিওয়ার্ড রিসার্চ, ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্ট। এখানে 5টা জিনিস রাখা হয়েছে। এখানে প্রথমে বলেছে অন পেজ এসইও রিপোর্ট। অন পেজ এসইও রিপোর্ট, এটার মিনিং হচ্ছে এসইও অডিট, যে আপনার ওয়েবসাইটের বর্তমান কন্ডিশন কি, এবং আমি কাজটা করে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের কন্ডিশনটা কেমন হবে, এটা দুইবার করতে হবে। একবার হচ্ছে বায়ার যখন ওয়েবসাইটটা দেবে তখন অডিটটা করে তাকে দিয়ে দেবেন। ভিন্নতা আর কি, একটু ভিন্ন আছে। আমরা শিখছি এসইও অডিট, সেটা চেঞ্জ করে নাম দিছি কি অন পেজ এসইও রিপোর্ট, সেম কথা। পাশে লিখে রাখতে দেখেন, যত বেশি স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করতে পারবে তার কাছে মনে হবে যে না না এটা তো আর তত বেশি সুন্দর সুন্দর মনে হচ্ছে। একটা সময় মানুষ লিখতো যে আপনি দেখেন এখন হয়ে গেছে রেস্ট রুম লেখে বিভিন্ন হোটেলগুলোতে, কিন্তু আপনি যদি এখন থেকে 3-4 বছর আগের কথা চিন্তা করতেন, হোটেলগুলোতে রেস্ট রুম লিখতো নাকি কি লিখতো আমি আর বর্ণনা দিচ্ছি না, তাই না? শব্দের উন্নতি হচ্ছে, ফোনের ইমপ্লিমেন্ট হচ্ছে, সাউন্ড হচ্ছে যত বেশি সুন্দর হচ্ছে, শব্দগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে। হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক একই রকম ভাবে আমরা আগে বলতাম এসইও অডিট, এখন অনেকে যখন অডিট লিখতেছে ঠিক আছে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি এসইও রিপোর্ট লিখলাম। এসইও রিপোর্ট মানে হচ্ছে অডিট, অর দিয়ে চিন্তা করতে পারে না। আমি পাশে লিখে রাখতে পারি, লেখাটা পড়লে বুঝতে পারবেন অবশ্য, আমি পড়লাম না। আমি বলতেছি বেসিক প্যাকেজে এই কাজটা আমি করে দেবো না, টিকমার্ক দিয়ে নাই। কারণ সবগুলো কাজ যদি আমি বেসিক প্যাকেজে করে দেই, সে কি স্ট্যান্ডার্ড প্যাকেজটা বাই করবে? সবগুলো কাজ যদি আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে করে দিই, সে কি আর প্রিমিয়াম প্যাকেজটা বাই করবে? বলেন তো দেখি। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনাদের ক্ষেত্রে আপনারা ভিন্নতা আনতে পারেন। জাস্ট আমি এখানে একটা কি দেখানো হয়েছে, একটা ডেমো দেখাইছি। এর মানে এই নয় যে অন পেজ এসইওটা এমনই হবে, এগুলোই দিবেন, এগুলো ছাড়া দেওয়া যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। আমি আমার কাজের সুবিধার্থে একটু সাজালাম এভাবে করে, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। অন পেজ এসইওর জন্য যা যা দরকার সেগুলোকে আমি এখানে রেখেছি। কিছু কিছু জিনিস আছে আপনারা দেখবেন এখানে পাবেন না, কিছু জিনিস আছে যেমন আপনারা সকলেই এখানে দেখেন, আপনারা ব্যাকলিং যে শিখেছেন, ব্যাকলিং কোথায় করছেন? বেশিরভাগ ব্যাকলিং বলেন তো দেখি, আপনাদের বেশিরভাগ ব্যাকলিং কোথায় করছেন আপনারা? অনেস্টলি বলেন আমি। ওয়েব 2.0 তে ভাইয়া। আপনারা বেশিরভাগ ব্যাকলিং করছেন কমেন্টের মধ্যে। আমি একটা ব্যাকলিং তো দুই জায়গায় করা যায়, সেটা ওয়েব 2.0 বা যে কোনো সাইট, একটা পোস্ট করা যায়, একটা কমেন্টে করা যায়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি শিওর না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনাদের ব্যাকলিং গুলো ছিল শুধুমাত্রই কমেন্টের মধ্যে। ইয়েস অর নো? আমার কাছে মনে হচ্ছে, যদি নো হয় তাহলে সেটা একটু ওই যে কোশ্চেন এন্ড আনসারের মাধ্যমে যেভাবে ব্যাকলিং করে দুই একটা, হ্যাঁ দুই একটা হতে পারে, দুই একটা ডিফারেন্ট হতে পারে। কোশ্চেন এন্ড আনসারের মধ্যে শুধুমাত্র আপনারা তখন শুধু পোস্টটা করেছেন, কোশ্চেন আনসার বাদ রেখে আসেন। দেখা যাচ্ছে কি আমরা ব্যাকলিং বলতে শুধুমাত্রই যে কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, হয়তো বা ভিন্ন কিছু আছে আমি মানলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি আমরা কমেন্টটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। কমেন্ট ব্যাকলিং গুগল পছন্দ করে না। এটা হচ্ছে লাস্ট যে গুগল আপডেটটুকু দেওয়া হয়েছে সেখানের মধ্যে গুগল স্পষ্ট করে বলে দিয়েছে যে গুগল কমেন্ট ব্যাকলিং লাইক করে না। বুঝতে পারছেন? এটা একটু জানিয়ে রাখা হবে। এই জন্য দেখেন লোকাল এসইওর মধ্যে কিন্তু কোথাও কমেন্ট ব্যাকলিং এর কথা আমি উল্লেখ করিনি। আমি দেখাবো এখানে প্রোফাইল ব্যাকলিংটা কি ভালো ইফেক্টিভ হয় নাকি ওইটাও লাইক করে না? প্রোফাইল ব্যাকলিংটা অন পেজের জন্য মানে সরি লোকাল এসইওর জন্য এটা হচ্ছে আপনার কি বলবো এটাকে, মানে সকল জিনিসের মধ্যে কিছু দুইটা উপাদান, সকল রান্নার মধ্যে দুইটা উপাদান দিতেই হয়, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে পানি, তাই না? এটা অনেকটা লবণ পানির মতো কাজ করবে। বুঝতে পারছেন? এটা প্রাণ ধরে নিতে পারেন। প্রোফাইল হচ্ছে প্রাণ,
ওকে আমি জাস্ট বুঝিয়ে যাচ্ছি, এই প্রাইজিংটুকু না হয় আমি বাদে দিলাম, ঠিক আছে? শুধু এগুলো বলে যাই, কোনটাতে রাখলাম কোনটাতে রাখলাম না, ইটস আপ টু ইউর ডিসিশন, এটা আপনার উপর ছেড়ে দিলাম। এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করবো, আমরা জাস্ট এখান থেকে কিছু জিনিস আলোচনা করে যাই। যেগুলো যেগুলো মনে হবে যে প্র্যাকটিক্যাল না দেখালে বুঝবেন না, সেগুলোকে আমি স্কিপ করে যাবো, দেন আপনার নোট করে রাখবেন, সেগুলোকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আচ্ছা, এসইও অন পেজ রিপোর্ট মানে হচ্ছে এসইও অডিট, যেটা আপনাদেরকে অন পেজের সময় মাস্ট বি দেখানো হয়েছে। আর যারা দেখেননি তাদেরকে আমি অডিট করিয়েছি কিনা আমার মনে নাই, যদি না করিয়ে থাকি তাহলে নোট করে রাখবেন, এটা আমি দেখাবো। আমি যখন লাইভ প্রজেক্ট করিয়েছিলাম, লাইভ প্রজেক্টের মধ্যে কিন্তু আমি অডিট দেখা যাচ্ছে। ডুপ্লিকেট সাইটেশন চেক, এখন আমাকে প্রথমে জানতে হবে ডুপ্লিকেট, তো আমরা সবাই জানি ডুপ্লিকেট মানে হচ্ছে কি দ্বিতীয়, মানে একের অধিক, কোন একটা জিনিস আগে থেকে আছে সেটাকে আবার করা, সেটাকে মূলত বলা হয় ডুপ্লিকেট। সাইটেশন জিনিসটা কি? সাইটেশন জিনিসটা কি আপনারা জানেন? হোয়াট ইজ সাইটেশন? আপনারা ন্যাপ শব্দটার সাথে পরিচিত আছেন? ন্যাপ শব্দটার সাথে? জি ভাইয়া, নেম, অ্যাড্রেস, ফোন। নেম, অ্যাড্রেস এবং ফোন নম্বর, এটা হচ্ছে লোকাল এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি একটা বিষয়। আপনারা যখন কোনো লোকাল এসইও কাজ করবেন, তখন এখানে যদি কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো একটা ওয়েবসাইট ফার্নিচারের দোকান বলেন বা কোনো একটা প্রতিষ্ঠানকে যখন র্যাঙ্ক করতে চাইবেন, তখন ব্যাকলিঙ্ক যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাপ ইম্পর্টেন্ট। মানে আপনি যত বেশি নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই কথাটাকে বিভিন্ন সাইটে গিয়ে উল্লেখ করবেন, তত বেশি সার্চ ইঞ্জিন আপনাকে প্রায়োরিটি দিবে। আর এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় ন্যাপ বলা হয়। তো আমরা একটু ন্যাপ নিয়ে জানবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা এখান থেকে শুরু করবো, যেগুলো যেগুলো গ্যাপিং থাকবে আমরা গ্যাপিং গুলো এখান থেকে শুরু করবো। ওকে, আমরা আলাদা করে অন পেজ বা অফ পেজ কিছু করবো না, আমরা প্র্যাকটিক্যাল কিছু ওয়ার্ক করবো। ওই প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে অন পেজ অফ পেজ একটা আলাদা করে ফেলতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস মানে হচ্ছে কি, কম্পিটিটর অ্যানালাইসিসটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি কিওয়ার্ডের উপর বেস করে করা যায়, আর একটা হচ্ছে কিওয়ার্ডের উপর বেস না করেও করা যায়, ওয়েবসাইটের উপর বেস করে করা যায়। এখন আপনি যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি গুগল সার্চ ইঞ্জিনের কম্পিটিটর কারা, আপনি ইজিলি বলতে পারবেন না এটা? যারা অন্য সার্চ ইঞ্জিন, তারাই তো গুগল সার্চ ইঞ্জিনের কম্পিটিটর। যেমন বিং হতে পারে, অ্যামাজন হতে পারে, ইয়াহু হতে পারে, amazon.com হতে পারে, ইয়ান্ডেক্স হতে পারে, বাইজুস হতে পারে, এরা হচ্ছে গুগলের কম্পিটিটর। এই যে কম্পিটিটর যে আপনি অ্যানালাইসিসটা করবেন, তাদের কেন গুগল ইয়াহু থেকে এগিয়ে আছে, কেন বিং গুগল থেকে পিছিয়ে আছে, বিং আবার ইয়াহু থেকে এগিয়ে আছে, এই যে বিষয়গুলো কেন কারা কোথায় পিছিয়ে আছে, এই বিষয়গুলোকে মূলত বের করা, তাদের দুর্বলতাটুকু বের করা, তাদের সাথে আমাকে কম্পেয়ার করা, তার কাছে আছে কিন্তু আমার কাছে নাই, এই জিনিসগুলোকে বের করা, এটাকে মূলত বলা হয় কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা কিছু ইউটিউবে ভিডিও দেখি, বাংলাদেশ এবং নেপাল, মিয়ানমারের মতো কম্পিটিশন করা হয়, তাদের সশস্ত্র বাহিনী কেমন শক্তিশালী, আমাদের সশস্ত্র বাহিনী কেমন শক্তিশালী, তাদের কতজন সৈন্য আছে, তাদের কতটা প্লেন আছে, আমাদের কতটা আছে, তাদের কতটা আছে। ধরুন তাদের আছে 20টা, আমার আছে 19টা, আমি পিছিয়ে পড়ছি, আমাকে তাকে ধরতে হলে কি করতে হবে? আরো একটা তার দুটা হলে আমি বেটার থাকছে, একটা হলে সমান সমান। আমাকে তো বুঝতে পারছেন? এটা একটা ওয়েবসাইট বেসড কম্পিটিটর অ্যানালাইসিস। সেটা মাত্র শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রে হয় তা না, অনেক সময় দেখবেন সামরিক শক্তি বিচারের ক্ষেত্রে দেশভেদে হতে পারে। আর একটা হচ্ছে কিওয়ার্ড ভিত্তিক। তো আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছেন, ওই কিওয়ার্ডটার প্রথম যে 10টা পেজ আপনার আশেপাশে যারা আছে, ধরুন আপনার পজিশন হচ্ছে 10, আপনার এই 10-এর উপরে যারা আছে তারা হচ্ছে আপনার কম্পিটিটর। 9 পর্যন্ত যারা আছে তারা সবাই আপনার কম্পিটিটর। ধরুন আপনি হচ্ছে 15 নম্বরে, 1 থেকে 14 পর্যন্ত হচ্ছে আপনার কম্পিটিটর। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, 3 নাম্বার, এটা আমরা প্র্যাকটিক্যাল যদি দেখতে চান দেখাবো ইনশাআল্লাহ। নোট করে রাখবেন, কোনটা প্র্যাকটিক্যাল দেখতে চান আমি দেখাবো। এরপর হচ্ছে কি কিওয়ার্ড অ্যানালাইসিস। কিওয়ার্ড অ্যানালাইসিস মানে হচ্ছে কি এখানে যে 2টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করবো বা 3টা বা 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করবো, সেই কিওয়ার্ড গুলো যদি বায়ার যদি মনে করে যে না ঠিক আছে তুমি কিওয়ার্ড গুলো রিসার্চ করে দাও, আমাকে 2টা কিওয়ার্ড তুমি বের করে দাও, তাহলে আমি সেই 2টা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে বের করে দিব। আর এখানে যদি বলে আমি তো 5টা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে বের করে দিব। আর বায়ার যদি নিজ থেকে দিয়ে দেয় তাহলে রিসার্চ করার দরকার নাই, আর বায়ার যদি নিজ থেকে না দিয়ে দেয় তাহলে আমি রিসার্চ করবো। আমাকে তো বুঝতে পারছেন? জি ভাইয়া।
সবাই ক্লিয়ার কিনা? ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্ট, আমি যে কাজ করছি এই কাজের রিপোর্ট আমাকে দিতে হবে না। আমি ধরুন আমাকে বাইরে যখন কাজ করতে দিল, ফর এক্সাম্পল দুইটা কেউ আমাকে বাইরে আগে থেকে দিয়ে দিল, আগে থেকে দেওয়ার পরে আমি যখন বাইরের কাজটা জমা দিব, তখন নিশ্চয়ই কিছু না, যে কোনো ব্যক্তি যখন কাজ করে তখন কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আসবে। সেই ইমপ্রুভমেন্টের রিপোর্টটা তাকে আমি দিব। ইমপ্রুভমেন্ট রিপোর্টটা কোথেকে দিব তাকে? ধরুন আমার এই কিওয়ার্ডটার আগে একটা কিওয়ার্ড চিন্তা করি, ফর এক্সাম্পল একটা কিওয়ার্ড ছিল যে ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, ফর এক্সাম্পল এটার আগের পজিশন ছিল 50, এখন এটার পজিশন হয়েছে 49, তাহলে এটা কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে, বলুন এটা? র্যাঙ্কিং রিপোর্টটা আমি দিব, এটা ইমপ্রুভমেন্ট হোক বা ইমপ্রুভমেন্ট না হোক আমি তাকে দিয়ে দেবো যে এটা 10 তারিখ 11 মাস এটা এত ছিল আর এটা এখন এত হয়েছে। এরপরে এই ওয়েবসাইটের আগে ব্যাকলিং ছিল এই পরিমাণ, এখন ব্যাকলিং হয়েছে এত। এটা আগে অ্যালেক্সা র্যাঙ্ক ছিল 100, এখন অ্যালেক্সা র্যাঙ্ক হয়েছে 99। এটা আগে ডিএটিএ ছিল এত, এখন ডিএটিএ হয়েছে এত। দ্যাট মিন্স আগের যে ইনফরমেশনটুকু কাজ শুরু করার সময় যে ইনফরমেশনটুকু ছিল সেই ইনফরমেশনটুকুর সাথে কাজ করার পরে যে ইনফরমেশনটুকু বের হয়েছে সেই ইনফরমেশনটুকু ছিল। এক কথা যদি বলতে যাই, আমি যে এসইও রিপোর্ট যেটা তৈরি করবো সেই এসইও রিপোর্টের মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা বাইরের সামনে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা। উপস্থাপন তো অনেকভাবে করা যেতে পারে, অগুছালো ভাবে উপস্থাপন করা যেতে পারে, গুছালো উপস্থাপন করা যেতে পারে। ক্লিয়ার হয়েছেন আপনারা? একটু প্র্যাকটিক্যাল দেখবো, মন খারাপ করার কিছু নাই, প্র্যাকটিক্যালি আমরা এগুলো দেখবো। ওকে? জি ভাইয়া। এখানে অ্যানালাইসিস প্রেসের মধ্যে কোনো কিছু আছে, মানে ইয়ে আছে নাকি, মানে কনফিউশন আছে কিনা? একটু বেশি বলে ফেললাম, বলেন। ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্ট মানে এটা তো আপনি তো বলেন অ্যালেক্সার কথা, মানে এগুলো তো অন্য টুলস দিয়েও সেম রিপোর্টটা আনা যায় না? হ্যাঁ, যেমন মজ দিয়ে আসবে, সেমরাশ আসবে, সব যে কোনো টুলস দিয়ে, ফ্রি টুলস দিয়েও আসবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কি পরিমাণ আমি ইমপ্রুভমেন্ট করতেছি, আমরা ইমপ্রুভমেন্ট গুলো চেক করি না, যে আমার ওয়েবসাইটে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, ইমপ্রুভমেন্ট না হচ্ছে না, কোথায় কোথায় প্রবলেম গুলো আছে। এটা সহজ কথা ধরতে গেলে অডিটটাকে তো পুরোপুরি অডিটটা রাখা যাবে না, একটু চেঞ্জেস করে দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কখনো কি চিন্তা করছেন একটা অন পেজ করার জন্য এত বেশি প্ল্যানিং করতে হয়? না ভাইয়া, কন্টেন্ট মানে মনে করতাম কন্টেন্ট নিয়ে আসবো, মেটা ট্যাগ টাইটেল সবকিছু আপলোড করে জাস্ট পাবলিশ করে দিব, তারপরে র্যাঙ্ক হয়ে যাবে। জি জি ভাই, আমি এটাই মনে করতাম। ওকে, আজকে যদি কিছু বলেন না, আমি একটু শুনে বলি। আমি আসলে অনেকক্ষণ বলে ফেলছি তো, টায়ার্ড লাগছে। আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের সাথে, কারণ হচ্ছে একটু গল্প গুজব করলে টায়ার্ডনেসটাও দূর হয়, আন্তরিকতাটুকু বৃদ্ধি পাইছে। আমারও কথা বলতে ভালো লাগবে। অনেকে চুপ করে আছেন, তো আপনারা আছেন কিনা এটা জানতে পারবেন। বাকিরা কোথায় চুপ করে আছেন? আছি ভাইয়া। হ্যাঁ আছি ভাইয়া। ধন্যবাদ। এই ছবিতে দাওয়াত দিছিল, ও দাওয়াতে কারা কারা গেছিলেন? আমাদের একজন দাওয়াত দিছিল না, ছবি না, আমাদের কোন একজন বোন দাওয়াত দিছিল পূজার সময়। কারা কারা দাওয়াতে গেছিলেন? কেউ জানে না, গিলে তো বলতো। আমাদের আজকে দুজনকে দেখা যাচ্ছে না, রেকর্ড করতেছে ক্লাসটা আজকে। আমাদের ক্লাসটা রেকর্ড করতে গিয়ে সবসময় আফসার ভাই করতো, আরাফাত ভাই করতো। কোনো অসুস্থ নাকি? না ভাই, আমরা সবাই ভাই মাইক্রো ওয়ার্কার হয়েছি ভাইয়া, এই মাইক্রো ওয়ার্কার থেকে ওখানে আছি, এখানে আছি। মাইক্রো ওয়ার্কারে কি শিখতেছেন? ভাইয়া আমার কাজ হয়ে গেছে, আমার সব কমপ্লিট, তারপর আমাকে আটকা রাখছে, বলতেছে এক সপ্তাহ ক্লাস করতে হবে এখানে। ওখানে কমপ্লিট হলে আপনি এখানে চলে আসবেন, আটকা রাখবে কেন আপনাকে বলেন? হ্যাঁ, ওইখানে আছি। যারা গেছে ঘটনা হলো ভাইয়া, যারা যাচ্ছে ওইখানে ওরা ম্যাক্সিমাম অ্যাকাউন্ট নাই, তাই অ্যাকাউন্ট খুলে পরীক্ষা দেওয়া দিতে হইতেছে, এই জন্য ওইখানে থাকতেছে। আপনার কাজ না, কেউ থাকতেছে না তো এই জন্য আর কি। আর বাচ্চা না না না, যারা যারা যাচ্ছে অ্যাকাউন্ট খুলে, মানে অ্যাকাউন্ট খুলে পরীক্ষা দিয়ে দিতেছে, এইটাই সমস্যা আর কি। মানে যে চিনে উনি একা পারতেছে না।
করবেন বলেন? 10 এরও কি করবেন? কিছু করার আছে বলেন? আর এমন তো না যে পরীক্ষাটা হচ্ছে ইংলিশ শুরু করবে, এটা তো চাইলে 10 দিতে পারবে। হ্যাঁ এইটাই, এটার জন্য একটু হেল্প করতে হচ্ছে আর কি। প্লাস অনেকের কাজও দেখাই যাচ্ছে যে কিভাবে কাজ করতে হয়। অনেকের এটাও বুঝি না ভাই, অনেকেই মেইন সমস্যাটা কোথায় জানেন? আমি কাউকে দোষারোপ করছি না, মেইন প্রবলেমটা হচ্ছে বেসিক স্কিলটা না থাকলে এসব ট্রেনিং করাটা উচিত না। বেসিক অনেকগুলো প্রবলেম আসবে, যে প্রবলেমগুলো আপনি আমাকে বলতে পারবেন না। বা ইনস্ট্রাকশন কিন্তু ওখানে দেওয়াই থাকে, কিভাবে করতে সব ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, অপটিমাইজ। এই বলতেছি আমরা তো অনেকে জানি, আমরা অনেকে মনে করি আমরা যখন এসইও করব তখন মেটা ট্যাগটা হোম পেজে দিয়ে দেবো, কাজ শেষ। এটা আপনার কাজ শেষ। আপনার একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের কিন্তু মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ড, মেটা অথর, এটা আলাদা আলাদা করতে হবে। কিন্তু আমরা এগুলো করি না, আমরা শুধুমাত্র একটা পেজের করি। এটা কিন্তু একটা ভুল ধারণা, এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন প্রত্যেকটা পেজে আপনার মেটা ট্যাগ থাকতে হবে। কারণ আপনি যদি হোম পেজে দেন, হোম পেজে ধরেন আপনি 5টা কিওয়ার্ড দিলেন, তাহলে ওই 5টা কিওয়ার্ডের উপরে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আপনার বাকি পেজগুলো কিন্তু র্যাঙ্ক করবে। তাহলে বাকি প্রত্যেকটা পেজকে র্যাঙ্ক করাতে হলে প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা অথর এগুলো থাকতে হবে। কিভাবে দিতে হয় আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে। এ বলতেছে 3টা পেজ, 5টা পেজ, 10টা পেজে করে দেবো, এখানে লেখা আছে। ডুপ্লিকেট কন্টেন্ট চাই। আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখবেন ডুপ্লিকেট কন্টেন্ট থাকবে। যত বেশি ডুপ্লিকেট কন্টেন্ট আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার ওয়েবসাইটও তত বেশি র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বে। র্যাঙ্কিং এ যদি নিজেকে আগে এগিয়ে রাখতে চান, নিজের ওয়েবসাইটটাকে এগিয়ে রাখতে চান, তাহলে যে ডুপ্লিকেট কন্টেন্ট গুলো আছে সেই ডুপ্লিকেট কন্টেন্ট রাখা যাবে না। এখন ডুপ্লিকেট কন্টেন্ট আছে কি না নাই এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য কি চেকার আছে, যে চেকার গুলো দিয়ে ডুপ্লিকেট কন্টেন্ট গুলোকে চেক করা যায়। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাআল্লাহ। আপনারা কি কখনো দেখেছেন আপনাদের কন্টেন্টের মধ্যে ডুপ্লিকেট কিছু আছে? আমরা কিন্তু কন্টেন্ট আপলোড করার সময় কিন্তু চেক করি, গ্রামারলি দিয়ে বা অন্য টুল দিয়ে চেক করি, ওইটাই হবে। আপনারা অনেকে আছেন যে কন্টেন্ট লেখার পর চেক করে না, কিন্তু দেখা যায় কি ওয়েবসাইট করার পর একটা পর্যায়ে দেখা যায় কি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রচুর ডুপ্লিকেট কন্টেন্ট পাওয়া যায়। এগুলো চেক করতে হবে, চেক করে এগুলোকে প্রবলেমগুলো সলভ করতে হবে। তো ডুপ্লিকেট কন্টেন্ট বুঝতে পারছেন? দ্যাট মিন্স হচ্ছে কপিরাইট বলি না, আমরা প্লাগারিজম বলি না, এই জিনিসটা যদি কম থাকতে হবে। একটা মিনিট, হ্যালো, এবার আসেন এর পরেরটাতে আসি। কিওয়ার্ড কনসিস্টেন্সি চেক। দ্যাট মিন্স হচ্ছে আপনার একটা পেজের মধ্যে, একটা কন্টেন্টের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকার কিন্তু আছে। আপনি ধরুন একটা কিওয়ার্ডের মধ্যে বেশি পরিমাণ, একটা কন্টেন্টের মধ্যে বেশি পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, আপনি ইচ্ছা করতে পারবেন না। কিওয়ার্ড ব্যবহার করারও আমরা যখন দেখেন কন্টেন্ট এসইওটা দেখেছি, সেখানে কিন্তু আমরা আপনাকে বলেছিলাম যে কিওয়ার্ডের একটা রেশিও আছে, এটাকে আমরা বলি ডেনসিটি বলি, তাই না? মনে আছে আপনাদেরকে ডেনসিটি কথাটা? কিওয়ার্ড ডেনসিটি। জি ভাই, আমি এটা বলছিলাম কিনা আমার মনে নেই আসলে। কিওয়ার্ড ডেনসিটি কথাটা মনে মিস করে গেছিলাম, মন দিয়ে চেক করে দেখি একটু বলেছিলাম নাকি বলে ভাই এখানে বলেননি আপনি। এই কথাটা আমি মিস করি। আমি সেজন্য বললাম 7টা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কেন আমি পাচ্ছিলাম না, আমি একটা পয়েন্ট বলা বলতেছি। কিওয়ার্ড ডেনসিটি ডাব্লিউ, পরে আমি কথাটা মিস করে গেছি। হ্যাঁ, আমি এটাই চিন্তা করতেছি। ডেনসিটি সিআই কিওয়ার্ড আমি ভুলেছিলাম। কিওয়ার্ড ডেনসিটি মানে শব্দের ঘনত্ব। আপনি সর্বোচ্চ, আমি আপনাকে পরামর্শ দেব 0.70 থেকে সর্বোচ্চ 3.00 পর্যন্ত ইউজ করা যায়। তবে এটা 3 ভালো না, এক একটা ব্লগে আসলে এক এক রকম পরামর্শ দেব। তা আমি আপনাকে পরামর্শ দেবো, যদি আমার ব্যক্তিগত পরামর্শ নিতে চান আপনি 0.7 থেকে শুরু করে 1 পর্যন্ত আপনি কিওয়ার্ড ডেনসিটি রাখবেন। তার মানে হচ্ছে যদি আপনি 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন, আপনি ট্রাই করবেন কিওয়ার্ডটাকে 4 বার অথবা 5 বার ব্যবহার করার জন্য, এর চেয়ে বেশি ব্যবহার করবেন না, তাহলে কিওয়ার্ড ডেনসিটি একটু বেড়ে যাবে। এটাকে বলা হয় কিওয়ার্ড স্ট্যাকিং বলা হয়, অনেকে ডেনসিটি বলে, অনেকে স্ট্যাকিং বলে। এটা হয়ে গেলে তখন গুগল এটাকে স্প্যামিং হিসেবে ধরে নেয়।
তখন গুগল চিন্তা করে এই ব্যক্তিটা শুধুমাত্র কিওয়ার্ডটাকে বারবার বলে বলে র্যাঙ্ক করাতে চাচ্ছে, এই কাজটুকু করা যাবে না। একটা কন্টেন্টের মধ্যে যে মেইন কিওয়ার্ডটাকে বেস করে আপনি কন্টেন্টটুকু লিখবেন, শুধুমাত্র যে সেই ক্ষেত্রে ডেনসিটিটুকু চেক হয় তা না। কিছু কিছু শব্দ থাকে, ওইটাকে যদি আপনি ওভার ইউজ করে ফেলেন কোনো শব্দকে, তাহলে সেটাও কিন্তু কিওয়ার্ড ডেনসিটির মধ্যে পড়ে যাবে। ধরুন আপনি একটা কিওয়ার্ডকে বেস করে আর্টিকেল লিখছেন কার, কিন্তু আপনি কার শব্দটাকে মানে মানে ইউজ করবেন খুব কম, মানে আপনি 500 ওয়ার্ডের মধ্যে 5 বারের বেশি ইউজ করিয়েন না। এর চেয়ে বেশি ইউজ করা যায়, সর্বোচ্চ 15 বার পর্যন্ত করা যায়, কিন্তু আমি আপনাকে বলবো না যে বেশি করেন, বেশি করলে কিন্তু গুগল এটাকে পছন্দ করে না। তো আবার অনেক সময় দেখবেন যে কার শব্দটা নিয়ে আর্টিকেল লিখতে গিয়ে ড্রাইভিং শব্দটা চলে আসে। এখন শুধুমাত্র কারকে গুরুত্ব দিলে হবে না, ড্রাইভিংটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। ড্রাইভিংটাও যেন আপনার কিওয়ার্ড ডেনসিটি ক্রস না করে, এমন কোন শব্দ যেন না ব্যবহার হয় যেটা কিওয়ার্ড ডেনসিটিটাকে ক্রস করে, এমন কোন শব্দ যেন ব্যবহার না। প্রিপজিশন ইউজ হতে পারে, টু বি ভার্ব ইউজ হতে পারে, এগুলোতে কিওয়ার্ড ডেনসিটি সমস্যা হবে না। কিওয়ার্ড ডেনসিটিটুকু প্রবলেম করবে নাউন এবং ভার্বের ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে আপনারা একটু চেক করে দেখবেন যেন কিওয়ার্ড ডেনসিটিটুকু ওভার না হয়ে যায়। বুঝতে পারছেন? 1% যেন ক্রস না করে, সর্বোচ্চ 3% পর্যন্ত আসলে অ্যাকসেপ্ট করে গুগল, তবে সর্বোচ্চ তো না দেওয়াটাই ভালো। আমার কথা বুঝতে পারছেন? এখানে একটু ঘুরিয়ে লিখতে হবে। সে 3টা পেজের, এখানে দেখেন, সে 3টা পেজের কিওয়ার্ড ডেনসিটিটুকু চেক করে দেবে আপনার, সে কিন্তু নিজে তৈরি করে দেবে না, সে কিন্তু চেক করে দেবে যে কিওয়ার্ড ডেনসিটিটুকু বেশি আছে কিনা, থাকলে সেটাকে সুন্দর করে গুছিয়ে কিওয়ার্ড ডেনসিটিটুকুকে কমিয়ে দেবে। এখন কিওয়ার্ড ডেনসিটি কিভাবে কমাইতে হয়? কিওয়ার্ড ডেনসিটি কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে কি সিমিলার ওয়ার্ড বা সিনোনিম ইউজ করা হয়। সিনোনিম ইউজ করে কিওয়ার্ড ডেনসিটিটুকু কমানো যায়। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। এরপর হচ্ছে H1, H2, H3 হেডিং কারেকশনস। আপনার কন্টেন্টের মধ্যে যদি হেডিং 1, 2, 3 এর মধ্যে কোনো ভুল থাকে, সেটা যদি এসইও ফ্রেন্ডলি না হয়, তাহলে এটাকে সে কারেকশন করে দেবে, দ্যাট মিন্স ঠিক করে দেবে। এটা কিন্তু লোকাল এসইওর জন্য ইম্পর্টেন্ট। রোবট টিএক্সটি সবাই তো জানেন রোবট টিএক্সটি কি, এটা অন পেজের একটা উপাদান, এটা করতে হয়। দ্যাট মিন্স আপনি রোবটকে ইনস্ট্রাকশন দেওয়া যে রোবট কোন পেজটা ভিজিট করতে পারবে, কোন পেজটা ভিজিট করতে পারবে না, সেটা সে তৈরি করে দিবে। এক্সটেমএল সাইট ম্যাপ সে তৈরি করে দিবে। এটা আমি বলছি না, এটাকে বলার পর এক্সপ্লেন করার প্রয়োজন আছে? এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো, টেনে টেনে, সমস্যা নাই। এখন কি এক্সপ্লেন করার প্রয়োজন আছে কিনা? না ভাইয়া। ওকে, ইমেজ অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ বলতে বোঝানো হয় যখন কোনো একটা ছবিকে গুগলে সার্চ করেন, তখন গুগল কিন্তু ঠিকই বুঝে ফেলতেছে যে আপনি কি ছবি সার্চ করেছেন। তাহলে গুগল কি ছবি চিনে? গুগল কখনো ছবি চিনে না। যখনই আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা ছবি আপলোড করবেন, কাইন্ডলি সেই ছবিতে আপনি আপনার সেই ছবির নাম অথবা আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডটুকু সেখানে দিয়ে দেবেন, যাতে করে ইমেজের থ্রুতে আপনার আর্টিকেলটুকু র্যাঙ্ক করতে পারে। এই জিনিসটাকে বলা হয় কি অল্টার ট্যাগ। ধরেন একটা ইমেজ আপলোড করলেন, ইমেজ আপলোড করার পরে কিন্তু এই ইমেজ ট্যাগের মধ্যে অথবা HTML এর মধ্যে যে ইমেজ ট্যাগটা লিখি, সেখানে ALT নামে একটা ট্যাগ থাকে, ওইটা অথবা ইমেজটা যদি আপনি ওয়ার্ডপ্রেসে আপলোড করেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু অল্টার ট্যাগ নামে একটা অপশন থাকে ইমেজ আপলোড করার পরে, সেখানে আপনি একটা নাম দিয়ে দেবেন। ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি আপলোড করেছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা আর্টিকেলের মধ্যে, সেখানে আপনি নাম দিয়ে দেবেন কি ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা হয়ে যাবে অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ যদি না থাকে, সেটা কিন্তু আপনার এসইও এর জন্য একটা ডিসকারেজ। দ্যাট মিন্স হচ্ছে আপনি এসইওটা করবেন, আপনার এসইওটা প্রপারলি হবে না যদি ছবির মতো অল্টার ট্যাগ না দেন। তাহলে যখনই ছবি আপলোড করবেন, মাস্ট বি মনে করে অল্টার ট্যাগটা ব্যবহার করতে হবে। যদি আপনারা পারেন তো পারলেন, না পারলে আমি যখন এগুলো একটা একটা করে দেখাবো, তখন এটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এবার আসেন মোবাইল রেসপন্সিভ রিপোর্ট। মোবাইল রেসপন্সিভ রিপোর্টটা একদম ইজিয়েস্ট একটা প্রসেস। গুগলের কিন্তু কি আছে, আপনার ওয়েবসাইটটা কি রেসপন্সিভ কিনা, কি রেসপন্সিভ নয়, এই রিপোর্টটা শুধু বায়ারকে দিয়ে দেবেন। কিভাবে দেবেন? আমি এখান থেকে গুগলে যদি লিখি মোবাইল রেসপন্সিভ চেক,
এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে, যেখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। রান টেস্ট কিছু করতে হবে, এখান থেকে দিয়ে দেবেন। সেই ওয়েবসাইটটাকে চেক করে আপনাকে একটা রিপোর্ট দেবে যে ওয়েবসাইট থেকে মোবাইল রেসপন্সিভ হয়েছে নাকি হয়নি। বায়ারকে রিপোর্টটাকে জাস্ট একটু গুছিয়ে এক্সেলের মধ্যে গুছিয়ে দিয়ে দেবে, যে সেখানে লেখা থাকবে তার ওয়েবসাইট থেকে রেসপন্সিভ নাকি রেসপন্সিভ নয়। থাকলে দেবেন। সাইট অডিট করলে আপনার হচ্ছে ওই যে মোবাইলের যেই টাইম লাগে এবং হচ্ছে পিসিতে যেভাবে টাইম লাগে ওইটাও কি এটা না? হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আসবে। এটাকে ইনক্রিজ করা পসিবল। হ্যাঁ, এটা আমরা রিপোর্ট এখান থেকে চলে আসছে পেজেস মোবাইল ফ্রেন্ডলি, এখান থেকে দিয়ে দেবেন। এখানে কিছু রিপোর্ট আছে, এটাকে গুছিয়ে বাইরে দিয়ে দেবেন। বুঝতে ডিটেলস আছে না, ডিটেলসের মধ্যে বাইরে গুছিয়ে দেবেন। এখানে কিছু ডিটেলস আছে। বুঝছেন? আপনি এখানে জাস্ট এটা কপি করে বাইরে গুছিয়ে দিয়ে দেবেন, আর কিছু লাগবে না। আপনাদের এই কাজগুলো করে দেবেন না, জাস্ট রিপোর্টটা তাকে দিবেন। এরপরে ওয়েবমাস্টার টুলসে সাবমিট করতে হবে, সেটা গুগল হোক, বিং হোক বা বাকি যেখানে হোক। এরপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেটআপ। ওকে, আপনাকে গুগল অ্যানালিটিক্সটা আপনাকে সেটআপ করে দিতে। বাকিটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে শুনে যাচ্ছে, দেখেন শুনতে অনেক সময় লাগতেছে, করতে তো সময় লাগবেই। একটা ওয়েবসাইটে মিনিমাম 8-10 ক্লাস লাগতে পারে, এরকম মনে হচ্ছে। অনেকগুলি কাজ আপনার লাগতে পারে, তবে আপনি যখন পুরো কাজটা পারবেন, পুরো কাজটুকু করতে আপনার একদিন সময় লাগবে। একটা ওয়েবসাইটে একদিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের শিখতেও তো সময় লাগবে, আর আপনার শিখতে তো মাসবে সময় লাগবে। আমার করতে একদিন, আমার যদি একটা কাজ করতে একদিন লাগে, আমার সারাদিন 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, তাহলে আপনার শিখতে কতক্ষণ লাগবে চিন্তা করে দেখেন। তাই না? অনেক বলবেন লোকাল এসইও থেকে, লোকাল এসইওর সাথে আপনি যখন আবার আমি যখন লোকাল এসইওর পরে শেখাবো গ্লোবাল এসইও, জাস্ট একই রকম, জাস্ট কয়েকটা অপশন কম ব্যবহার করবে, একই রকম কম ব্যবহার করবে, কিন্তু স্ট্র্যাটেজিস গুলো ফলো করতে হবে। আপনি যদি সব কাজ যদি একই নিয়মে করেন, তাহলে আপনি ফল পাবেন না। আপনি কখনো কি ফল পাবেন বলেন? সব কাজ একই নিয়মে করা যায়? প্রত্যেকটা কাজের কিন্তু একটা কি আছে, নিয়ম আছে, প্ল্যানিং আছে। আন্দাজে নেমে করা শুরু করে দিয়ে আমরা করি কি, ওয়েবসাইট দাও দিয়ে নিয়ে কয়েকটা কন্টেন্ট মারেন, তারপর দিয়ে ব্যাকিং করা শুরু করে দিয়ে বাইরে দিবেন। ধরেন তোমার এসইও শেষ, কি করলেন আপনি? এসইও এটাকে এসইও করলেন নাকি এটাকে ব্যাকলিংক করলেন? আমরা আসলে কখনো এসইও করি না। আমরা যেটা করি সেটাকে বলা হয় ব্যাকলিংক। চিন্তা করেন, ভালোভাবে চিন্তা করে বলবেন। আমরা যেটা করি অনেস্টলি বলছি, সেটাকে ব্যাকলিংকস বলে, এসইও বলে না। আর শুধুমাত্র ব্যাকলিংকস মানে এসইও না, ঠিক কি না? চিন্তা করে বলেন। আজকে ঢুকে থাকবে। ব্যাকলিংক তো ভাই এসইও এর একটা অংশ শুধু। হ্যাঁ, প্ল্যানিং করে কি করি? শুধু ব্যাকলিংক পাইলে ব্যাকলিংক করতে ব্যাকলিংক করতে টায়ার্ড করে ফেলি। এখন কি এভাবে যাবো নাকি আপনাদের ব্যাকলিংক করতে দিতে যাবো বলেন? না ভাই, ওই যে আপনি টায়ারের কথা বলছিলেন না, আমাদের কাজ শিখায় দেন, টায়ার মেইনটেইন করা শিখাবেন। এখানে আমি যে প্ল্যানটা করেছি, এখানে টায়ার ধরে করেছি। হ্যাঁ, তাও আমি টায়ারটা এক্সপ্লেন করবো, কারণ টায়ারটা এক্সপ্লেন করতে হবে। এজন্য আপনি যখন আপনারটা সাজাবেন, এটা তো আমি আমারটা সাজালাম, আপনি যখন আপনারটা সাজাবেন তখন তো আপনাকে জানতে হবে কোনটাতে কয়টা দিতে হবে, তাই না? জি ভাই, এটা আমরা শিখতে বুঝবো তখন যে আসলে কয়টা লাগবে, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এক্সপ্লেন করবো। আমি যেখানে দেখছি আমারটা মতো আমি দেখছি, তো আপনাকে জানতে হবে এখানে আমি কেন 10 দিলাম, এখানে 5 কেন দিলাম, এই জানতে হবে। এখানে কেন 0 দিলাম জানতে হবে না? জি ভাইয়া, জি। কোনো প্রশ্ন আছে? না ভাই, আজকে ভালোভাবে বুঝতে পারছি ভাই। আমি তো একটা ক্লাসে বলেছিলাম, আমরা যতটুকু জানি পুকুরের টুনটুনি মাছের সমান জানি, অথবা তার চেয়ে ছোট কোনো মাছ থাকলে সে মাছের সমান জানি। আসলে এই সেক্টরটা কিন্তু, এই বিষয়টা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। আমি আজকে 9 বছর ধরে শিখতেছি, আমি এখনো শিখতেছি। আমাদের 9 মাস করোনা কাল। আমি এখনো শিখতেছি, অনলি বলতেছি, আমি এখনো শিখতেছি।
আমার কাছে মনে হয় আমি এখন অনেক কিছু পারি। বুঝতে পারছেন? আর একটা বিষয় আমি এখানে শুধুমাত্র আমি হোয়াইট হ্যাটটা আলোচনা করবো। আমার ব্ল্যাক হ্যাট এর উপর আমার একটা পেড কোর্স আছে, এটা একটু পাবলিসিটি করে নিই। আমার একটা পেড কোর্স আছে, সম্ভবত ডিসেম্বরের 1st উইকে হতে পারে, অথবা ডিসেম্বরের মাঝামাঝি 1st উইকে হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে সেই কোর্স করতে পারেন। এই কোর্সের একটা মডিউল আমি অন্য গ্রুপে দিয়েছি, সিম্পল মডিউল দিয়েছি, এটাকে আরো গোছানো হবে। ঠিক আছে, যারা যারা ইন্টারেস্টেড সেখানে কমেন্ট করে রাখতে পারেন। মানে কথা হচ্ছে ভাইয়া যতটা দেওয়া যায় আমাদের দিয়েন, বাদ বাকি যতটুকু অ্যাডভান্স দরকার না হয় পেইড কোর্স করলাম। মানে আমরা আমি এখানে শুনুন, আমি এখানে কম বা বেশি না, আমি এখানে হোয়াইট হ্যাটের যত মেথড আছে আমি ট্রাই করবো, যদি সময় আমাকে মিনিট থেকে সময় দেয় আমি কোনোটাই আলোচনা করবো, অনেস্টলি বলছি। আর ব্ল্যাক হ্যাটটা আমি এখানে আলোচনা করাতে আসলে চাই না, কোনোভাবে চাই না। আর ব্ল্যাক হ্যাট মেথডটা আমি পুরো ব্ল্যাক হ্যাট মেথডটা আমার পেড কোর্স আলোচনা করবো, এবং সেখানে কিন্তু অনেকগুলো জিনিস আমি আপনাদের কিনে দিতে হবে, অনেক কিছু কিনে দিতে হবে। আমার একটা 8 GB, আপনারা জানেন একটা ডিপিএস এর দাম মান্থলি হচ্ছে $10, একটা ডিপিএস কিনে দেবো, 3-4টা পেড সফটওয়্যার কিনে দেবো আমি আপনাদেরকে। প্রত্যেকের জন্য কিন্তু একটা করে কিনে দেবো, এমন না যে আমি একটা কিনে সবাইকে দিয়ে দেবো। তো সেখানে কিন্তু আমার কিছু খরচ আছে, বেশি খরচ আছে, এখন খরচ তো গাইড করা যাবে না। বুঝতে পারছেন? আর আমি যে আপনাদেরকে 10 দিনের সময় দিব, 10 দিনের একটা ভ্যালু আছে, টাইমের একটা অবশ্যই মূল্য আছে। এটা খুবই অল্প একটা অ্যামাউন্ট, খুব বেশি না, হতে পারে 2000 টাকা বা 2200 টাকা হতে পারে। ওকে ভাইয়া, সমস্যা নাই। তাহলে ভাই রেডি করেন মডিউলটা। মডিউল আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, ছোট মডিউল দিচ্ছি। এটাকে এখন আমি নোট লিখিনি, নোট লিখবো, এটা নোট লিখতে সময় লাগবে। আমি এর জন্য চাচ্ছি নভেম্বরটা, আমাদের যেহেতু মাইক্রো ওয়ার্কার অফিসের কাজ সম্বন্ধে অনেক কিছু প্যারা, আমরা ডিসেম্বরে করবো। তবে হ্যাঁ, যদি 30 থেকে 35 জন স্টুডেন্ট হয় শুধু আমি এটা করবো, আদারওয়াইজ এটা আমি করবো না। কারণ নাহলে এটা কোনোভাবে আমার পোষাবে না, এখানে অনেক টাকা জিনিস আমার কিনতে হবে, অনেক টাকা জিনিস, অনেকগুলো টুলস কিনতে হবে। ঠিক আছে, আপনারা যারা ইন্টারেস্টেড হবেন বলে দেবেন, আমাদের 35 জন হলে আমরা এটা পোস্ট করে দেবো, পোস্টে আমরা ডিলিট করে দেবো। যারা ইন্টারেস্টেড তারা এখানে লক করে দেবেন। ডিসেম্বরের 1st উইক এটা হবে।